আচ্ছা, তাহলে আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের আজকে আমাদের সেকেন্ড লেকচার। সেকেন্ড লেকচার আমরা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের কোয়ান্টাম মেকানিক্স পড়া হচ্ছে। লেকচার 2, তারিখ হচ্ছে তোমার 29/8/2021। হ্যাঁ, একটুখানি একটুখানি ধরো তো, একটু ধরো। হ্যাঁ, আচ্ছা, একটুখানি ফোন এসেছিল। আচ্ছা দেখো, আচ্ছা হ্যাঁ, যেটা বলছিল শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, যে আমরা আগের দিনে যেটা মেনলি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এই যে ঊনবিংশ শতাব্দীর শেষ 3 দশক ধরে মানুষ কতগুলো ঘটনা দেখেছিল, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। তাহলে প্রথমেই আমরা বলেছিলাম কি সেই ঘটনাগুলো, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা যাচ্ছে না। তার মধ্যে প্রথম যে ঘটনাটা ছিল সেইটা হচ্ছিল তোমার ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। তাহলে আজকে আমাদের টোটাল আলোচনাটা হবে এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন নিয়ে। ঠিক আছে, টোটাল আমাদের আলোচনাটা হবে হচ্ছে তোমার ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন নিয়ে। ঠিক আছে, এইটা দেখো, এটা কথা হচ্ছে যে এই যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, সেইটা নিয়ে যখন কথাবার্তা বলবো প্রথমেই তোমার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে ব্ল্যাক বডি বলতে আমি কি বুঝছি, মানে মানে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, সেইখানে প্রথম যে টার্মটা চলে আসছে সেটা হচ্ছে ব্ল্যাক বডি। এই ব্ল্যাক বডি জিনিসটা কি তোমাকে প্রথম সেটা বুঝতে হবে। আচ্ছা, ব্ল্যাক বডি হচ্ছে বেসিক্যালি একটা বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট অল ফ্রিকোয়েন্সিজ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে এক কথায় ব্ল্যাক বডি হচ্ছে যে এ বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট অল ফ্রিকোয়েন্সিজ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, তাহলে এ বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট অল ফ্রিকোয়েন্সিজ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে আমি এখানে জাস্ট বেসিক্যালি লাইটটাকে মানে করছি। একটা বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট অল ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটাই হচ্ছে তোমার ব্ল্যাক বডি। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি যদি একটা ব্ল্যাক বডির এক্সাম্পল দেখো, মানে পারফেক্ট মানে অ্যাবসলিউটলি পারফেক্ট ব্ল্যাক বডি বলে কিছু হয় না যে তোমার 100% লাইটকে অ্যাবজর্ব করতে পারবে বা 100% লাইটকে এমিট করতে পারবে, এরকম সিচুয়েশন হয় না। কিন্তু তার বদলে তুমি যদি এরকম একটা ব্যাপারটাকে ভাবো যে একটা ধরো মেটালিক কন্টেনার নিলে তুমি, ধরো এরকম একটা, ধরো মানে এরকম একটা মেটালিক কন্টেনার করেছো যেখানে একটা ছোট্ট ফুটো আছে। এবার সেই ছোট্ট ফুটো দিয়ে তুমি লাইট পাঠিয়ে দিলে, সেই লাইটটা কি হচ্ছে না ভেতরে অনেকবার তোমার রিফ্লেকশন হচ্ছে, বিভিন্ন রকম ভাবে রিফ্লেকশন হচ্ছে, ধরো রিফ্লেকশন হচ্ছে। আর এবারে যদি এই বাইরেটা তোমার শাইনিং হয়, বেশ বাইরেটা খুব শাইনিং সারফেস, শাইনিং আউটার সারফেস, আর ভেতরের সারফেসটা তুমি রাফ নেবে, ভেতরের সারফেসটা তুমি রাফ সারফেস নেবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার রাফ ইনার সারফেস। এবং শুধু তাই না, এইটা তুমি যেটা করবে কোটেড বাই তোমার একটা কার্বন ব্ল্যাক বা প্লাটিনাম ব্ল্যাক, হ্যাঁ কোনো একটা কালো রং দিয়ে তুমি জাস্ট ভেতরটাকে জাস্ট ব্ল্যাক করে দিচ্ছ আগে, তাহলে যেটা হবে একটা লাইট গেল,
গিয়ে সে কি করছে, সে বারবার 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 হচ্ছে রিফ্লেক্টেড হচ্ছে, সে বেরোনোর জায়গাটাই খুঁজে পাচ্ছে না, দিনের শেষে দেখতে হবে পুরো লাইটটা সে অ্যাবজর্ব করে নেবে। তাহলে এইটা হচ্ছে একটা তোমার এক্সাম্পল বা মডেল অফ এ ব্ল্যাক বডি, যেখানে দেখো একটা লাইট পাঠিয়ে দেওয়া হলো, লাইটে কিন্তু পুরোটাই অ্যাবজর্ব হয়ে গেল। ঠিক আছে তো? আর এবারে মজাটা হচ্ছে এই যে বডিটা, এই বডিটাকে যদি তুমি গরম করো না, তাহলে যেটা দেখতে পাওয়া যায় যে সে আবার যে যে ফ্রিকোয়েন্সির লাইট অ্যাবজর্ব করেছিল সেই ফ্রিকোয়েন্সির লাইট কিন্তু সে এমিটও করতে পারবে। ঠিক আছে? মানে তুমি এক্সাম্পল দেখতে পাবে, ধরো একটা লোহার রডকে নিয়ে তুমি যদি গরম করতে থাকো, তা দেখবে যে প্রথম দিকে দেখবে ওটা আস্তে 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 একটু লালচে হলো, লালচে হওয়ার পরে একটা সময় পরে দেখবে সে আস্তে আস্তে নীলচে কালারটা পরপর করে আসবে, এবং প্রচন্ড যখন বেশি গরম করবে দেখবে ওটা আলটিমেটলি তোমার একটা হোয়াইট লাইট জাস্ট ছাড়বে, যখন সে বেসিক্যালি অল ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাকে ছাড়ছে আর কি। তাহলে প্রথম দিকে লো টেম্পারেচারে সে বেসিক্যালি রেড লাইট ছাড়ছে, তারপরে যখন টেম্পারেচার খুব বেড়ে গেল তখন সে ব্লু লাইট ছাড়ছে, এবার যখন থার্মাল ইকুইলিব্রিয়াম পৌঁছে যাচ্ছে সমস্ত ফ্রিকোয়েন্সির লাইট ছাড়ছে বলে তুমি বেসিক্যালি সাদা লাইটটাকে দেখতে পাচ্ছ। তাহলে যেটা কথা সেটা হচ্ছে যে কোন একটা ব্ল্যাক বডি সে যে ফ্রিকোয়েন্সির লাইট অ্যাবজর্ব করতে পারে সেই ফ্রিকোয়েন্সি লাইটই সে এমিট করতে পারে আর থার্মাল ইকুইলিব্রিয়াম। তাহলে আর থার্মাল ইকুইলিব্রিয়াম মানে যখন টেম্পারেচার ফিক্স করে দিচ্ছ আর কি, আর থার্মাল ইকুইলিব্রিয়াম এ ব্ল্যাক বডি can emit all frequencies of electromagnetic radiation at thermal equilibrium a black body can emit all frequencies of electromagnetic radiation। এই রেডিয়েশনটাকে বলা হচ্ছে is called black body radiation। মানে সে অ্যাবজর্ব করছে সমস্ত ফ্রিকোয়েন্সিটা, এইরকম একটা সিচুয়েশন যদি তুমি তৈরি করো, এবারে যদি তুমি এটা হিট করো আর কি, বডিটাকে যদি তুমি গরম করো, যেমন একটা মেটালিক রডকে তুমি গরম করতে বললে আর কি, তখন দেখবে এক সময়ের পরে যখন থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে এলো, অর্থাৎ টেম্পারেচারটা যখন তোমার ফিক্সড হয়ে যাচ্ছে, তখন সে সমস্ত ফ্রিকোয়েন্সির লাইট ছেড়ে দিতে পারছে, এবং সেটাই হচ্ছে তোমার মানে ব্ল্যাক বডি রেডিয়েশন। এটাকে ব্ল্যাক বডি রেডিয়েশন বলছে। আচ্ছা, একটা জিনিস এখানে বলে রাখা ভালো যে এই ব্ল্যাক বডি রেডিয়েশনের সঙ্গে নর্মাল রেডিয়েশনের কিন্তু কোনো তফাৎ নেই, মানে লাইটের যে রেডিয়েশন বলছি তার সঙ্গে কিন্তু এর কোনো তফাৎ নেই। তার মানে মানে সেই রেসপেক্টে তুমি দেখো দেয়ার ইজ নো ফান্ডামেন্টাল ডিফারেন্স between any electromagnetic radiation and the ব্ল্যাক বডি রেডিয়েশন। তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশন বেসিক্যালি তোমার একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে কি থাকে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে যেটা থাকে একটা ইনসেপারেবল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকে। ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা ধরো তুমি ই দিয়ে এক্সপ্রেস করছো, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর ধরো তুমি এইচ দিয়ে এক্সপ্রেস করছো। তাহলে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকে, এবং এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কিন্তু অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, এটা অসিলেট করে। ঠিক একই রকম ভাবে তোমার ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর কিন্তু অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। এটা ইনসেপারেবল, এবং শুধু তাই না, এরা হচ্ছে মানে এই ই অ্যান্ড এইচ এরা কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে ব্যাপারটা কিরকম, যে ধরো তুমি যদি এইটা হচ্ছে এক্স ডিরেকশন বলো, এটা কিন্তু ওয়াই ডিরেকশন বলো, তাহলে এই এক্স ডিরেকশন বরাবর তোমার ধরো কাজ করছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা, আর ওয়াই ডিরেকশন বরাবর কাজ করছে তোমার বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা এইটা। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর তাদের রেজাল্টেন্ট মানে হচ্ছে তাদের জন্য অ্যাকচুয়ালি মিডিয়ামে একটা ডিস্টারবেন্স তৈরি হয়, সেই ডিস্টারবেন্সটা না অ্যালং দ্য জেড ডিরেকশন মুভ করে, এটা জেড ডিরেকশন, এইটাই হচ্ছে তোমার ডিরেকশন অফ
প্রোপাগেশন অফ রেডিয়েশন বা প্রোপাগেশন অফ লাইট, ডিরেকশন অফ প্রোপাগেশন অফ রেডিয়েশন, মানে যে সকল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা লাইট সেটা একটা দিক থেকে আরেকটা দিকে যায়। যদি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা ই অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস বরাবর কাজ করে, যদি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করবে, তাহলে ডিস্টারবেন্সটা সে বেসিক্যালি জেড অ্যাক্সিস বরাবর যায়, সেটা হচ্ছে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। এবং যেটা ইম্পর্টেন্ট যে দেখো ডিরেকশন অফ প্রোপাগেশন লাইট এবং এদের সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তার মানে যেটা হয় তোমার ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট এইটা বেসিক্যালি তোমার ডিরেকশন অফ ই ক্রস এইচ হয়। মানে ই থেকে এইচ এর দিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু যদি তুমি ঘোরাও, তাহলে সে জেড ডিরেকশন বরাবর যাবে, তাহলে সেটাই হচ্ছে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট, মানে ই ক্রস এইচ। ই থেকে এইচ এর দিকে যদি তুমি একটা ক্রস প্রোডাক্ট নাও, তার যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটাই হচ্ছে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। তাহলে কি বললাম, ডিরেকশন অফ প্রোপাগেশন লাইট সেটা হচ্ছে ডিরেকশন অফ ই ক্রস এইচ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার দু একটা প্রপার্টির কথা বলছি। যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা বেসিক্যালি ব্ল্যাক বডি রেডিয়েশন ইটসেলফ একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকে, তার ইনসেপারেবল, মানে তুমি শুধু ইলেকট্রিক ফিল্ড ভেক্টর পাবে ম্যাগনেটিকটা পাবে না, বা শুধু ম্যাগনেটিকটা পাবে ইলেকট্রিকটা পাবে না, এটা কিছু নয়, এটা কিন্তু নয় এটা। আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর তাদের জন্য একটা ডিস্টারবেন্স তৈরি হবে, সেই ডিস্টারবেন্সটা তোমার যে ডিরেকশন বরাবর মুভ করবে সেটাকে তুমি জাস্ট লাইট বলো, বা ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট বা রেডিয়েশন, তুমি এরকম ভাবে ব্যাপারটাকে বলো আর এটা। আচ্ছা এবারে ইন ভ্যাকিউম speed of all electromagnetic radiation in vacuum speed of all electromagnetic radiation সেইটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট হয়, এবং সেটা হচ্ছে তোমার সি, সেটা হচ্ছে স্পিড অফ লাইট, সেটা অ্যাপ্রক্সিমেটলি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়। তাহলে যদি ভ্যাকুয়াম মিডিয়ামে থাকলে কিন্তু তোমার স্পিডটা পাল্টে যেতে পারে, কিন্তু ভ্যাকুয়ামে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার স্পিডটা বেসিক্যালি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে সি, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর তাদের ফ্রিকোয়েন্সি কিন্তু তোমার পাল্টাতে পারে। যেটা কথা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি or wavelength or wave number or energy may vary from one type of radiation to another type. একরকম থেকে যদি অন্য রকমে যাও তোমার কিন্তু এটা পাল্টাতে পারে, কিন্তু মানে যেটা বলে তোমার ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ, ওয়েভ নাম্বার ইত্যাদিগুলো পাল্টাবে আর কি। এবং সেই মতো করে তুমি জাস্ট একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম পেতে পারো আর কি। মানে সেইটা তোমাকে আলটিমেটলি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম দেয় সেটা তোমার পাবে আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম তোমাকে দেবে আর স্পেকট্রাম মানে বেসিক্যালি যত রকম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে সেইগুলোকে তুমি তাদের ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ বা ওয়েভ নাম্বার বা এনার্জি অনুযায়ী হচ্ছে জাস্ট একটু ভাগ করে ফেলবে আর কি, মানে কতগুলো ভাগে জাস্ট ভাগ করে নেবে আর কি। যেমন ধরো আমি জাস্ট এদিকে এত যেটা খুব পপুলার রিজিয়ন আছে, একটা ইউভি ভিজিবল রিজিয়ন থাকে, ইউভি ভিজিবল থেকে আরো বেশি যদি ফ্রিকোয়েন্সির দিকে যাও তাহলে এক্স রে আসে, আরো বেশি ফ্রিকোয়েন্সির দিকে চলে এলে তোমার আস্তে আস্তে গামা রে আসে। আর ইউভি ভিজিবল থেকে যদি তুমি কমের দিকে আসো তাহলে আইআর রিজিয়ন আসবে, আইআর থেকে আরো কম এনার্জিতে তোমার মাইক্রোওয়েভ আসবে, হ্যাঁ, তারপরে তোমার আস্তে আস্তে রেডিও ওয়েভ আসবে। রেডিও, তাহলে তোমার ইউভি ভিজিবল যদি মাঝে ধরো, ইউভি ভিজিবল থেকে হচ্ছে এক্স রে এনার্জি বেশি, গামা রের এনার্জিতে তোমার আরো বেশি। আর ইউভি ভিজিবল থেকে যদি এনার্জি কমের দিকে করো, আইআর তার থেকে কম, মাইক্রোওয়েভ আরো কম, রেডিও আরো কম। তাহলে এই বাঁদিক থেকে ডান দিকে যখন তুমি যাচ্ছ, বাঁদিক থেকে ডান দিকে তোমার বেসিক্যালি ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বার বা এনার্জি তারা বেসিক্যালি তোমার ইনক্রিজ করবে, আর ওয়েভ লেন্থটা হচ্ছে তোমার ডিক্রিজ করবে। এবার আমরা পরে কোন এক সময়, মানে সেটা এক্ষুনি বললে কিছুটা ইনজাস্টিস করা হবে, আসলে এনার্জিটা যে এইচ নিউ হয় সেইটা হচ্ছে 1905 সালে প্রথম দেখা যাবে। এটা 1900 সালে ব্ল্যাক বডি রেডিয়েশনের যখন এক্সপ্লেনেশনটা চলছে, তখন যে কোন একটা লাইট
সেটা যে কালেকশন অফ ফোটনস এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি থেকে ইকুয়াল টু এইচ নিউ হয়, হ্যাঁ, এইরকম কিছু জানা ছিল না বলে জাস্ট আমি এখানে ওই মানে এক্স্যাক্টলি এনার্জি কত বা ফ্রিকোয়েন্সি কত বা ওয়েভ নাম্বার কত বা ওয়েভ লেন্থের রেঞ্জ কত সেইগুলো আমি কিচ্ছু বলছি না আর কি। এইটা ঠিক আছে, মানে তুমি এইটুকু শুধু জানো যে নিউ ইন্টু ল্যামডা সেটা হচ্ছে তোমার স্পিড অফ লাইট হয়, এইটুকু তুমি জানো। তাহলে জাস্ট ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে ওয়েভ লেন্থ কমবে অ্যান্ড ভাইস ভার্সা, এইটুকু। কিন্তু এনার্জির সঙ্গে যে রিলেশনটা ইকুয়াল টু এইচ নিউ মানে এইচ সি নিউ বার ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এইটা অ্যাকচুয়ালি এই জায়গাটা বললে ব্যাপারটা অনেক রকমের প্রশ্ন আসবে যে যখন ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে কথাবার্তা হচ্ছে তখন তো এনার্জিটাকে এইচ নিউ বলে, বা একটা লাইট ইজ এ কালেকশন অফ ফোটনস ইজ হ্যাভিং অ্যান এনার্জি কল্ড এইচ নিউ, সেটা তো জানাই ছিল না। তাহলে আপনি এরকম লিখছেন কেন? সেজন্য আমি খুব কনসাসলি এটা লিখছি না, জাস্ট আমি এইটুকু বলছি যে ব্ল্যাক বডি রেডিয়েশনের সঙ্গে নর্মাল রেডিয়েশনের কোনো তফাৎ নেই, এটা তুমি প্রথমে বুঝে নাও। আর সেই নর্মাল রেডিয়েশনটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে একটা ইনসেপারেবল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ইনসেপারেবল অক্সিলেটিং ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকে যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। আর ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইটটা হচ্ছে ডিরেকশন অফ ই ক্রস এইচ। ভ্যাকুয়ামে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তাদের স্পিডটা হচ্ছে কনস্ট্যান্ট সি, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর তোমার বিভিন্ন সোর্স থেকে যে বিভিন্ন লাইট বেরোচ্ছে আর কি, হ্যাঁ, ধরো কথার কথা বলছি যে ভ্যালেন্স ইলেকট্রন তাদের মুভমেন্টের জন্য তুমি দেখতে পাবে যে ইউভি ভিজিবল রিজিয়নের লাইট বেরোয়। আবার কোর ইলেকট্রন তার মুভমেন্টের জন্য তোমার এক্স রে লাইট বেরোচ্ছে। বা নিউক্লিয়ার একটা রেডিও অ্যাক্টিভ ডিকে যখন হয়, একটা রেডিও অ্যাক্টিভিটির জন্য যখন একটা নিউক্লিয়ার প্রোটন থেকে নিউট্রন, নিউট্রন থেকে প্রোটন, এই ধরনের নিউক্লিয়ানগুলো ভাঙাভাঙি হচ্ছে, তখন তোমার একটা রেডিয়েশন বেরোবে, সেটা বেশিরভাগ তোমার গামা রেডিয়েশন। বা একটা মলিকুলার ভাইব্রেশন সেটা আইআর রিজিয়নে ঘটে, একটা মলিকুলার রোটেশন সে মাইক্রোওয়েভ রিজিয়নে ঘটবে, বা ইলেকট্রন স্পিন বা নিউক্লিয়াসের স্পিন তাদের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড এনার্জিটা সেটা রেডিও ওয়েভ রিজিয়নে ঘটবে। তাহলে যে সোর্স তার মতো করে হচ্ছে বিভিন্ন ফ্রিকোয়েন্সি বা বিভিন্ন ওয়েভলেন্থ বা বিভিন্ন ওয়েভ নাম্বারে তুমি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পেতে পারো, এবং সেই মতো করে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে জাস্ট তুমি তাদের ফ্রিকোয়েন্সি অনুযায়ী বা ওয়েভ নাম্বার অনুযায়ী বা ওয়েভলেন্থ অনুযায়ী বা এনার্জি অনুযায়ী তুমি সাজিয়ে ফেলতে পারো, যেটা তোমাকে আলটিমেটলি দিচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এবারে আমি যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে মোটামুটি ভাবে অনেকদিন ধরে মানে 1859 এরকম একটা সময় জুড়ে আর কি, 1859 সেই সময়ে বিজ্ঞানী কার্চফ তিনি বেসিক্যালি ব্ল্যাক বডি টার্মটা প্রথম উল্লেখ করেছিলেন। তিনি ওই এক্সপেরিমেন্টাল মানে একটা মানে কি বলবো মোরাললেস একটা আইডিয়াল ব্ল্যাক বডি নিয়ে সেইখান থেকে যে রেডিয়েশনটাকে বেরোচ্ছে সেটাকে যে অ্যানালিসিস করেছিলেন, এবং যে ব্ল্যাক বডিটা তিনি বানিয়েছে সেটা বিভিন্ন মেটেরিয়ালের তৈরি ব্ল্যাক বডি, হ্যাঁ, নিয়ে মানে বিভিন্ন মেটেরিয়াল মানে তোমার একটা বডি, সেই বডিটা তুমি কপার দিয়ে বানাতে পারো, তুমি সিলভার দিয়ে বানাতে পারো, তুমি আয়রন দিয়ে বানাতে পারো, বিভিন্ন মেটেরিয়াল তৈরি ব্ল্যাক বডি তিনি নিচ্ছেন। এবারে তাদেরকে বিভিন্ন টেম্পারেচারে হিট করছেন, অর্থাৎ টেম্পারেচারটা ফিক্সড করছেন কিন্তু বিভিন্ন টেম্পারেচারে, হ্যাঁ, ফিক্স করছেন করে সেখান থেকে যে রেডিয়েশনটা বেরোচ্ছে সেই রেডিয়েশনটাকে তিনি অ্যানালিসিস করার চেষ্টা করছেন আর কি। তাহলে অ্যানালিসিস করে তিনি কি পাচ্ছেন সেইটা আমরা জাস্ট একটুখানি দেখে নিতে চাইছি আর কি। সেটা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এরকম যে 3টে ইম্পর্টেন্ট ফিচার তিনি দেখতে পেলেন। Three important features of black body energy distribution। ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনে 3টে ইম্পর্টেন্ট ফিচার তিনি দেখছেন। আচ্ছা, এই যে রেজাল্টগুলো পাওয়া যাচ্ছে সেই রেজাল্টগুলো কে কিভাবে পাচ্ছে সেটা আমি পরে একটু আলোচনা করছি। মানে বেসিক্যালি এইটা একজনের কাজ না, মানে 1859 যেমন কার্চফ তার কন্ট্রিবিউশন আছে, তার 1879 স্টিফানের কন্ট্রিবিউশন আছে, 1893 তোমার ভিনের কন্ট্রিবিউশন আছে। এই সবাইয়ের কন্ট্রিবিউশনগুলোকে আমি জাস্ট আগে সামারাইজ করে তারপরে আমি হিস্টোরিক্যালি দেখবো যে অ্যাকচুয়ালি কে কিরকম ভাবে কন্ট্রিবিউট করছিলেন। আচ্ছা, তার যে প্রথম ফিচারটা সেটা হচ্ছে এরকম যে একটা প্লট আঁকা হচ্ছে,
প্লটটা হচ্ছে এরকম, এইদিকে রো নিউ বলে একটা কোয়ান্টিটি প্লট করা হচ্ছে, এদিকে নিউ বলে একটা কোয়ান্টিটি প্লট করা হচ্ছে। তাহলে একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে, ছবিটা হচ্ছে এরকম দেখতে, এরকম টাইপের একটা দেখতে ছবি পাওয়া গেল যখন টেম্পারেচারটা তোমার ফিক্সড হচ্ছে এটা। আর এই ছবিটাই জাস্ট অ্যাজ এ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি প্লট না করে যদি অ্যাজ এ ফাংশন অফ ওয়েভলেন্থ প্লট করা হয়, সেটা একটা ওয়েভলেন্থ যদি প্লট করা হয় তাহলে এরকম দেখতে হচ্ছে। মানে ব্যাপারটা দেখো কিরকম হলো না। আগে আমি এই রো নিউ বা রো ল্যামডা এই জিনিসগুলো একটুখানি করে বলি, তারপর তোমার ফিচারটাকে সামারাইজ করবো। আচ্ছা, রো নিউ ডি নিউ বলে একটা টার্ম প্রথমে ডিফাইন করছি। এটা হচ্ছে তোমার এনার্জি ডেনসিটি, বা এনার্জি ডেনসিটি মানে এনার্জি পার ইউনিট ভলিউম আর কি, এনার্জিটার ইউনিট ভলিউম, যেটাকে তুমি একসাথে বলতে পারো এনার্জি ডেনসিটি বলে। এবং সেটা কোথায় না, উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। তোমাকে এটা দাঁড়াচ্ছে রো নিউ ডি নিউটা হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, বা এনার্জি ডেনসিটি উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। তুমি যেহেতু একটা ব্ল্যাক বডি, সে সমস্ত ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়তে পারে, মানে সেই ফ্রিকোয়েন্সিটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, তার মধ্যে একটা ছোট্ট রিজিয়ন আমি কনসিডার করছি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, তার মধ্যে যে এনার্জি ডেনসিটি সেইটাকে সেখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে রো নিউ ডি নিউ। আচ্ছা, এইটাকে তুমি ফ্রিকোয়েন্সির টার্মসে না লিখে, যেহেতু নিউ ইন্টু ল্যামডা ইকুয়াল টু স্পিড অফ লাইট, তাহলে যে জিনিসটা তুমি ফ্রিকোয়েন্সির ফাংশন হিসেবে লিখছো সেই জিনিসটাকে তুমি জাস্ট ল্যামডার ফাংশন হিসেবেও লিখতে পারো। তাহলে জিনিসটা বেসিক্যালি একই, শুধু এখন এটাকে ল্যামডার টার্মসে লেখা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি ওই একই রকম এনার্জি পার ইউনিট ভলিউম, ভলিউম উইদিন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ, রেঞ্জ ল্যামডা অ্যান্ড ল্যামডা প্লাস ডি ল্যামডা। ঠিক আছে, তো উইদিন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা অ্যান্ড ল্যামডা প্লাস ডি ল্যামডা। ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা জিনিস এখানে বলে নিই যে অনেক বইয়ে দেখবে এই রো নিউকে প্লট না করে রো নিউর বদলে এরকম একটা আর নিউ টাইপের একটা টার্ম জাস্ট প্লট করা হয়েছে। হ্যাঁ, মানে দেখবে এখানে এই রো নিউর বদলে একটা আর নিউ টাইপের জিনিসও তোমার অনেক বইয়ে প্লট করা থাকে। আমি রো নিউটা বেশি পছন্দ করি, অনেক বইয়ে দেখবে আর নিউ ডি নিউ বা আর নিউ এই জিনিসটাকে প্লট করা হয়েছে। আর আর নিউ ডি নিউটা হচ্ছে জাস্ট সিম্পলি এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, এটাকে অনেক সময় বলতে পারো তুমি এনার্জি ফ্লাক্স বলতে পারো, মানে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, তাকে বলে এনার্জি ফ্লাক্স। কোথায় না, উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। তাহলে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, এইটাকে একসাথে বলা হয় ফ্লাক্স। মানে যে কোনো একটা কোয়ান্টিটি ফ্লো করছে পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া, সেটাকে ফ্লাক্স বলা হয়। আর যেটা এনার্জির কথা বলা হচ্ছে সেটা এনার্জি ফ্লাক্স উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, সেইটা হচ্ছে তোমার আর নিউ ডি নিউ হিসেবে এক্সপ্রেস করা হয়। ঠিক একই রকম ভাবে যদি তুমি আর ল্যামডা ডি ল্যামডা করো, সেটা হচ্ছে যেমন বলা হচ্ছে সবটা একই, শুধু তোমার যেটা হয়ে যাবে শেষে উইদিন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ, রেঞ্জ ল্যামডা অ্যান্ড ল্যামডা প্লাস ডি ল্যামডা। এটা মানে তুমি দেখবে যখন ছবিগুলোকে দেখবে না, মানে বিভিন্ন বইয়ে কোথাও রো নিউ ভার্সেস নিউ, বা কোথাও আর নিউ ভার্সেস নিউ ছবি আঁকা আছে, বা কোথাও রো ল্যামডা ভার্সেস ল্যামডা ভার্সেস হচ্ছে রো ল্যামডা ভার্সেস ল্যামডা, তার বদলে হচ্ছে আর ল্যামডা ভার্সেস ল্যামডা এই ছবিটা আঁকা আছে। আমি এখানে কিন্তু বলে দিচ্ছি যে এই আর নিউ ডি নিউ তারা রো নিউ ডি নিউর সঙ্গে না এইরকম ভাবে রিলেটেড। আর নিউ ডি নিউটা হয় 1/4 ইন্টু স্পিড অফ লাইট ইন্টু রো নিউ ডি নিউ, বা আর ল্যামডা ডি ল্যামডা যেটা, হ্যাঁ সেটা তোমার 1/4 ইন্টু স্পিড অফ লাইট ইন্টু
আর ল্যামডা ডি ল্যামডা, তাহলে এরকম তারা এইরকম ভাবে রিলেটেড আর কি। মানে এখানে এই তোমার আর নিউ অ্যান্ড রো নিউ আর রিলেটেড অ্যাজ এইটা, যেখানে তোমার সেটা হচ্ছে স্পিড অফ লাইট, যেটা কনস্ট্যান্ট। তাহলে দেখো, যদি তোমাকে প্লটটাকে করতে হয় রো নিউ ভার্সেস নিউ, তার বদলে আর নিউ ভার্সেস নিউ, এই প্লটের নেচারের মধ্যে কিন্তু কোথাও কোনো তফাৎ থাকবে না, কারণ তারা একে অপরের সঙ্গে প্রপোর্শনাল, তাই তো? স্পিড অফ লাইট দিয়ে তারা তো রিলেটেড বেসিক্যালি, মানে স্পিড অফ লাইট যেহেতু কনস্ট্যান্ট, তারা বেসিক্যালি প্রপোর্শনাল। সেই জন্য যে ছবিগুলো আঁকা হয়েছে, সেই ছবিগুলোর নেচার কিন্তু কিচ্ছু পাল্টাবে না। মানে সেটা আর রো নিউ ভার্সেস নিউ প্লট করো বা আর নিউ ভার্সেস নিউ প্লট করো, ছবির নেচার কিন্তু একই থাকবে। এটা তোমার প্রথমে বলছে। তাহলে আমি কতগুলো টার্ম এখানে ইন্ট্রোডিউস করে দিলাম, যে টার্মগুলো এবং তাদের মধ্যে সম্পর্কটা একটু বলে দিলাম আর কি। এটা অনেক সময় তোমার কাজে লাগবে। চলো এবার আমি ফিরে আসছি। তাহলে যে 1 নম্বর ফিচারটা, মানে যে ছবিটা এঁকেছো, এই ছবিটা তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, যদি টেম্পারেচার ফিক্স রাখা হয়, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে কি হচ্ছে, এনার্জি ডেন্সিটিটা প্রথমে বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমাম ভ্যালু পৌঁছাচ্ছে, তারপর সেটা কমছে। আর এটাকে যদি ওয়েভ লেন্থের টার্মসে করি, তখন কি দেখতে পাচ্ছি না? দেখো, কনস্ট্যান্ট টেম্পারেচারে যখন ওয়েভ লেন্থটা তুমি কমাচ্ছ, ওয়েভ লেন্থ কমালে হচ্ছে এনার্জি ডেন্সিটিটা বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছচ্ছে, তারপর সেটা আবার কমছে। মানে ফ্রিকোয়েন্সি এবং ওয়েভ লেন্থ এত ইনভার্সলি রিলেটেড। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ালে যেমন এনার্জি ডেন্সিটি বাড়ে, এখানে ওয়েভ লেন্থ কমালে এনার্জি ডেন্সিটি তোমার বাড়ছে। এটাও ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, এটাও ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে। আর ম্যাক্সিমামে পৌঁছানোর পরে ফ্রিকোয়েন্সি আরও যদি বাড়াও, এনার্জি ডেন্সিটি কমছে, মানে ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি। আর এই পার্টিকুলার ক্ষেত্রে ওয়েভ লেন্থ যদি আরও কমাও, তাহলে এনার্জি ডেন্সিটি কমছে ইন টার্মস অফ ওয়েভ লেন্থ। এবং একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে তোমার ওই এনার্জি ডেন্সিটি ম্যাক্সিমামটা হচ্ছে, তাকে জাস্ট নাম দিচ্ছি নিউ ম্যাক্স। বা একই রকম করে ওয়েভ লেন্থের জায়গাতে যখন রো ল্যামডা বাসে ল্যামডা তুমি প্লট করছো, একটা পার্টিকুলার ওয়েভ লেন্থ আছে, যে ওয়েভ লেন্থে তোমার করসপন্ডিং রো ল্যামডাটা ম্যাক্সিমাম হচ্ছে, তাকে বলা হচ্ছে ল্যামডা ম্যাক্স। তাহলে কি হলো? তাহলে ফার্স্ট ফিচারটা কি হলো? ফিচার 1, ব্ল্যাক বডি রেডিয়েশনের ফার্স্ট ফিচার, সেটা কি? সেটা হচ্ছে তোমার at a constant temperature, at a constant temperature, টেম্পারেচারটা কনস্ট্যান্ট রেখেছি, ছবিটা তুমি খেয়াল করে দেখো, কনস্ট্যান্ট টেম্পারেচারটা রেখে তারপর যা করা হচ্ছে। at a constant temperature with increase in frequency, energy density rho nu increases, it reaches a maximum value, then decreases. তাহলে at a constant temperature with increase in frequency, energy density increases, it reaches a maximum value, then decreases. The frequency at which rho nu is maximum is called নিউ ম্যাক্স। হ্যাঁ, তাকে নিউ ম্যাক্স বলা হচ্ছে। আর এই যেটা তুমি করলে, এটাকে তুমি চাইলে ইন টার্মস অফ ওয়েভ লেন্থ এক্সপ্রেস করতে পারো। তখন কি হবে না, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সির বদলে তুমি লেখো উইথ ডিক্রিজ ইন ওয়েভ লেন্থ, এনার্জি ডেন্সিটি এখন ওটাকে রো ল্যামডা লিখবো, এটা ইনক্রিজ করছে, ইনক্রিজেস, তারপরে কি হচ্ছে, ইট reaches a maximum value,
দেন এটা ডিক্রিজ করছে, দেন ডিক্রিজ। এবারে দ্য ওয়েভলেন্থ at which low lambda is maximum is called lambda max. তো এইটা হচ্ছে তোমার ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনে তোমার ফার্স্ট ফিচারটা। তাহলে এই ফার্স্ট ফিচারটা তোমার এই যে ছবি থেকে এটা বলা হচ্ছে, দেখো সেই জিনিসটাকে বেসিক্যালি যেটা তোমার যেটা হচ্ছে যে এই ছবি থেকে তোমার পরিষ্কার যে মানে কনস্ট্যান্ট টেম্পারেচারে ফ্রিকোয়েন্সি বাড়ালে রো নিউটা বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর কমছে। তাহলে একটা ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে তোমার রো নিউটা ম্যাক্সিমাম, সেটাকে জাস্ট নাম দিচ্ছি নিউ ম্যাক্স। আর এটাকে যদি ওয়েভ লেন্থের টার্মসে করি, তাহলে একটা ওয়েভ লেন্থ যখন কমাচ্ছ তুমি, এনার্জি ডেন্সিটিটা বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর সেটা কমছে। আর একটা পার্টিকুলার তাহলে একটা পার্টিকুলার ওয়েভলেন্থ, যে ওয়েভলেন্থের রো ল্যাম্ডাটা ম্যাক্সিমাম হচ্ছে, সেটাই তোমার বেসিক্যালি ল্যাম্ডা ম্যাক্স। আচ্ছা, অনেকে একটুখানি ভুল করে ফেলে যে নিউ এবং ল্যাম্ডা তারা ইনভার্সলি রিলেটেড। ল্যাম্ডাকে যদি ল্যাম্ডা ম্যাক্স বলে, তাহলে নিউকে নিউ মিন বলছে না। ব্যাপারটা এরকম নয় যে একজন ম্যাক্সিমাম হচ্ছে বলে অন্যজন মিনিমাম হচ্ছে, এইভাবে তো নোমেনক্লেচারটা হয়নি। নিউ ম্যাক্স বা ল্যাম্ডা ম্যাক্সটা কেন বলা হচ্ছে, জাস্ট ল্যাম্ডা ম্যাক্স হচ্ছে সেই ল্যাম্ডা মানে হচ্ছে ম্যাক্সিমাম ল্যাম্ডা নয়, ল্যাম্ডা ম্যাক্স হচ্ছে সেই ল্যাম্ডা যখন রো ল্যাম্ডা ম্যাক্সিমাম, বা নিউ ম্যাক্স মানে হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে রো নিউটা ম্যাক্সিমাম। সেই জন্য দু জায়গাতে কিন্তু ম্যাক্স থাকবে, ল্যাম্ডা ম্যাক্স, নিউ ম্যাক্স, কারণ এই ডিস্ট্রিবিউশন কার্ভটা তোমার ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে ল্যাম্ডা ম্যাক্স বললাম মানে নিউ মিন বলবে, এটা কেন কখনো বলো না। তাহলে বোঝা গেল প্রথম ফিচারটা। তাহলে এই হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনের বা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনের প্রথম ফিচার। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ওই ল্যামডার ওই গ্রাফটা 1/λ দিয়ে করতে পারবো না, মানে যেহেতু ওটা ফ্রিকোয়েন্সি আর হ্যাঁ হ্যাঁ, মানে সেটা 1/λ রেসপেক্টে তুমি প্লটটা করো, তাহলে ওই যে বাঁ দিকের প্লটটা যেমন দেখতে, ডান দিকের প্লটটা এক্স্যাক্টলি একই রকমের দেখতে হবে, তাই না? নিউ আর হ্যাঁ স্যার। 1/λ তো তার প্রপোর্শনাল তো। তাহলে ছবির নেচার হ্যাঁ দুটো স্যার। আলাদা কিছু হবে না। এখন তো দেখতে পাচ্ছ ছবির নেচার দুটো একদম আলাদা, তাই তো? আর তুমি যদি নিউর হ্যাঁ স্যার। বদলে যদি 1/λ দিয়ে প্লট কাটা করতে, তাহলে বাঁ দিকের ছবিটা যেমন দেখতে, ডান দিকের ছবিটা এক্স্যাক্টলি একই রকমের দেখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার বলছি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখার কেন দরকার ছিল? আচ্ছা, টেম্পারেচার কনস্ট্যান্ট ওই ছবিটার জন্য টেম্পারেচার কনস্ট্যান্ট রেখেছি। এবার আমি আসছি টেম্পারেচার পাল্টাবো তুমি যখন চাইছো আর কি। তাহলে ফিচার 2, কারণ আমি তো বেসিক্যালি থার্মাল ইকুইলিব্রিয়ামে সবকিছু করছি। মানে আমি এই যে ব্ল্যাক বডি এনার্জি, ব্ল্যাক বডি রেডিয়েশনটা বা ব্ল্যাক বডি এনার্জি ডেন্সিটি আমি মাপছি কোথায় না, থার্মাল ইকুইলিব্রিয়ামে। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। তার মানে এই যে ছবিটা তুমি পেয়েছো, এই ছবিগুলো কি পেয়েছো, মানে তুমি দেখো কোন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে তুমি এনার্জি ডেন্সিটি পেলে, আর একটা ফ্রিকোয়েন্সিতে তুমি এনার্জি ডেন্সিটি পেলে, আর একটা ফ্রিকোয়েন্সিতে তুমি এনার্জি ডেন্সিটি পেলে, আর একটা ফ্রিকোয়েন্সিতে এনার্জি ডেন্সিটি পেলে, এটা পেলে। এবং এই টোটাল এক্সপেরিমেন্টটা যখন তুমি করছো, তখন তোমার সিস্টেম থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ সিস্টেমের একটা পার্টিকুলার টেম্পারেচার আছে। এবারে কথাটা হচ্ছে যে তুমি যে টেম্পারেচার এক্সপেরিমেন্টটাকে করেছো, আমি চাইলে কিন্তু অন্য টেম্পারেচার এক্সপেরিমেন্টটাকে করতে পারতাম, তাই তো? মানে তুমি হয়তো দেখা গেল 300 কেলভিন এক্সপেরিমেন্টটাকে করেছো, আমি 500 কেলভিনে চাইলে এক্সপেরিমেন্টটাকে করতে পারতাম। তার মানে যে যে টেম্পারেচারে তুমি করছো, আমি যদি অন্য টেম্পারেচারে করি, তাহলে একই রকমের দুটো ছবি পাবো। তাহলে এখন যদি আমি রো নিউকে নিউ এর রেসপেক্টে প্লট করি, তোমার ছবিগুলোর নেচারটা কেমন? ধরো তুমি হয়তো এরকম একটা ছবি পেয়েছো, এরকম পেয়েছো একটা ধরো টেম্পারেচার T1 এ, আর একজন সে অন্য একটা টেম্পারেচারে করছে, সে যে ছবিটা পাচ্ছে সেই ছবিটা ধরে নাও এরকম দেখতে T2, যেখানে তোমার T2টা গ্রেটার দেন T1, এটা এরকম দেখতে ছবি পাচ্ছে। বা একই রকম করে যদি এটাকে ওয়েভ লেন্থের টার্মসে করা যেত, রো ল্যামডা ভার্সেস ল্যামডা এই ছবি যদি করা হতো, তাহলে ধরো কোন একটা টেম্পারেচার T1 এর ছবিটা হচ্ছে এরকম দেখতে হয়েছে, আর অন্য একটা টেম্পারেচার যদি ছবিটা আঁকো, তাহলে ছবিটা দেখতে হয় হচ্ছে তোমার এরকম দেখতে ছবি হয়ে যাচ্ছে। এটা ধরো T2 টেম্পারেচারে, যেখানে তোমার T2টা গ্রেটার দেন T1। তাহলে এবারে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে তুমি ছবিটাকে আঁকছো।
মানে বয়েল স্টার্টার আসলে যেমন আঁকে না, তোমার একটা টেম্পারেচার একটা আইসোথার্ম হলো, অন্য একটা টেম্পারেচার আরেকটা আইসোথার্ম, এখানে তাই দুটো আইসোথার্ম তুমি ড্র করছো, একটা T1 টেম্পারেচার, একটা T2 টেম্পারেচার, এখানে T2টা গ্রেটার দেন T1। আচ্ছা, এবারে এই যে রেজাল্টটা তুমি পেয়েছো, এই রেজাল্টটা তুমি যদি যা সামারাইজ করো, মানে কথায় লেখো, সেটা কেমন না, দেখো টেম্পারেচার যখন তুমি বাড়াচ্ছ, নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ একই থাকছে। নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন একই থাকা মানে হচ্ছে এই যে প্রথমে তোমার বাড়বে, ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর কমবে, এটা তোমার থাকছে। কিন্তু এরিয়া আন্ডার দ্য কার্ভ, আচ্ছা এরিয়া আন্ডার দ্য কার্ভ কি রিপ্রেজেন্ট করছে না, এরিয়া আন্ডার দ্য টোটাল এনার্জি ডেন্সিটি রিপ্রেজেন্ট করছে। মানে তুমি যে মানে এই যে এনার্জি ডেন্সিটিটা বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে তুমি মাপছো, এবার ফ্রিকোয়েন্সি যদি 0 থেকে ইনফিনিটি হয়, তাহলে তুমি রো নিউ ডি নিউটাকে যদি 0 থেকে ইনফিনিটি ইন্ডিকেট করে ফেলো, তাহলে তুমি টোটাল এনার্জি ডেন্সিটি পেয়ে যাবে, এবং সেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ রিপ্রেজেন্ট করবে। মানে তুমি তো এটা নিশ্চয়ই জানো, মানে ধরো যদি একটা জাস্ট সিম্পলি এদিকে এক্স হয়, এদিকে ওয়াই হয়, একটা কার্ভের নেচার যদি ধর এরকম তোমার দেখতে হয়, তাহলে এই জাস্ট এ থেকে এই ধরো বি পর্যন্ত যদি এক্স এর ভ্যালু তুমি লেখো, তাহলে ওয়াই ইকুয়াল টু এটা এফ এক্স বলো, তাহলে দেখো এই ইন্টিগ্রাল ওয়াই ডিএক্স এ থেকে বি পর্যন্ত সেটা কি রিপ্রেজেন্ট করছে, সেটা বেসিক্যালি এই যে এরিয়াটা, এই এরিয়াটা রিপ্রেজেন্ট করে। এটা তোমার বেসিক্যালি দেখো ওই এরিয়াটা রিপ্রেজেন্ট করছে। তার মানে কি, এই যে ইন্টিগ্রাল ওয়াই ডিএক্স এ থেকে বি যদি এরিয়া রিপ্রেজেন্ট করে, তাহলে ইন্টিগ্রাল ধরো রো নিউ ডি নিউ যদি তুমি 0 থেকে ইনফিনিটি এই ইন্টিগ্রেটটাকে করো, সেটা কি দেবে, এটা টোটাল এনার্জি ডেন্সিটি তোমার দিয়ে দেবে, একটা টোটাল এনার্জি ডেন্সিটি। মানে যখন আমি রো নিউ ডি নিউ বললাম, তখন হচ্ছে এনার্জি ডেন্সিটি উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ আর নিউ প্লাস ডি নিউ। এবারে যখন তুমি 0 থেকে ইনফিনিটি পুরো ইন্টিগ্রেট করে দিচ্ছ, তাই টোটাল এনার্জি ডেন্সিটি পেয়ে যাচ্ছ, এবং সেটা কি রিপ্রেজেন্ট করবে, সেটা হচ্ছে তোমার এরিয়া আন্ডার দ্য কার্ভ রিপ্রেজেন্ট করবে। মানে এই যে টোটাল এই কার্ভের আন্ডার যে এরিয়াটা, সেটা রিপ্রেজেন্ট করবে। তো এবার তুমি দেখো যে যখন টেম্পারেচার T1, তখন যতখানি এরিয়া, টেম্পারেচার T2 করলে এরিয়াটা বেড়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে না, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, nature of the distribution curve remains the same. Nature of the distribution curve remains the same, but the area under the curve, which represents, কি বললাম, with increasing temperature nature of the distribution curve remains the same, but the area under the curve which represents the total energy density increases. তাহলে দেখো কি বললাম না, with increase in temperature nature of the distribution curve remains the same, but the area under the curve which represents total energy density increase করে যাচ্ছে। ঠিক আছে, এবং তার সাথে সাথে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, দেখো যে যখন তোমার টেম্পারেচারটা কম ছিল, তখন নিউ ম্যাক্সটা যদি এইটা হয়, টেম্পারেচার যখন বাড়িয়ে দিচ্ছ, তখন নিউ ম্যাক্সটা কি হয়েছে, দেখো পরিষ্কার বেড়ে গেছে নিউ ম্যাক্সটা, অর্থাৎ নিউ ম্যাক্সটা তোমার হায়ার ফ্রিকোয়েন্সিতে শিফট করে গেছে। আর যখন তুমি রো ল্যামডা ভার্সেস ল্যামডার রেসপেক্টে তুমি প্লটটা দেখছো, তাহলে এই T1 টেম্পারেচার যদি ল্যামডা ম্যাক্স হয়, তোমার যখন টেম্পারেচারটা তোমার বেড়ে গেল, তখন কি হয়েছে, তখন ল্যামডা ম্যাক্সটা দেখো শর্টার ওয়েভলেন্থে তোমার বেসিক্যালি শিফট করে গেছে। তাহলে এইটা হচ্ছে তোমার ল্যামডা ম্যাক্স প্রাইম হচ্ছে। তাহলে তাহলে সেকেন্ড ফিচারের মধ্যে কিন্তু ওটাও ইনক্লুড করে দিতে হবে যে টেম্পারেচার বাড়ালে নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ সেম থাকছে, কিন্তু এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটা টোটাল এনার্জি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে, সেটা বাড়ছে। তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে নিউ ম্যাক্স শিফটস টুয়ার্ডস higher frequency and lambda max shifts towards shorter wavelength in such a way that এই T এবং ল্যামডা ম্যাক্সের গুণফলটা সেটা তোমার কনস্ট্যান্ট হয়ে যায়, এবং T এবং ল্যামডা ম্যাক্সের গুণফলটা তোমার কনস্ট্যান্ট হয়ে যায়। হ্যাঁ, এবং এই যে T ল্যামডা ম্যাক্সের গুণফলটা কনস্ট্যান্ট হয়ে যায়, সেটা একটা নাম আছে, এটাকে বলা হয় ভিনস
ডিসপ্লেসমেন্ট ল, ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। তাহলে দেখো, তাহলে তুমি জাস্ট এই ছবিটা ভালো করে দেখো, যখন টেম্পারেচারটা বাড়লো তখন ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা কি হচ্ছে, শর্টার ভ্যালুতে শিফট করে গেছে, এমন করে যাতে করে হচ্ছে টি ল্যামডা ম্যাক্সের গুণফলটা তোমার কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। মানে টি ল্যামডা ম্যাক্সের গুণফলটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে মানে আমি বলছি যখন টেম্পারেচার T1, তখন যদি তোমার ধরো ল্যামডা ম্যাক্স, তখন যদি ল্যামডা ম্যাক্স 1 হয়, যখন টেম্পারেচার T2 তখন ল্যামডা ম্যাক্সটা ধরো যদি তুমি ল্যামডা ম্যাক্স 2 হয়, তাহলে T1 ল্যামডা ম্যাক্স 1 ইকুয়াল টু T2 ল্যামডা ম্যাক্স 2। সেইখান থেকে আমি জাস্ট বলছি টি ল্যামডা ম্যাক্সটা সেটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, এইটা। আচ্ছা, এবং এখানে একটা জিনিস বলি যে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, এক্সপেরিমেন্ট যেটা তোমায় বলবে সেটা হচ্ছে এই যে টি ল্যামডা ম্যাক্স এই গুণফলটা না একটা কনস্ট্যান্ট, তো এবং সেই কনস্ট্যান্টের ভ্যালুটা হয় হচ্ছে 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন। তাহলে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল, এখানে টি ইন্টু ল্যামডা ম্যাক্স কনস্ট্যান্ট এবং সেই কনস্ট্যান্টের ভ্যালুটা কত, 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন। তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট রিলেশন, এটা তোমার ভিন্স ডিসপ্লেসমেন্ট ল থেকে আসছে, ডিসপ্লেসমেন্ট ল। আচ্ছা, এবং এর যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এই যে ধরো তোমার একটা একটা স্পেক্ট্রা আছে, তার তোমাকে ল্যামডা ম্যাক্স বলে দিল, তাহলে সেখান থেকে তুমি কিন্তু তার টেম্পারেচার বের করতে পারবে। হ্যাঁ, তোমার ধরো একটা সোলার, মানে আচ্ছা আমি তোমাকে একটা কোশ্চেন করি, খুব সিম্পল কোশ্চেন। আচ্ছা, সূর্যের টেম্পারেচার কত কে বলবে বলো? সূর্যের টেম্পারেচার কত? সারফেস টেম্পারেচার, মানে সূর্যের বাইরের দিকে টেম্পারেচার কত? 6000 কেলভিন। তুমি কি করে জানলে সূর্যের টেম্পারেচার 6000 কেলভিন? রেডিয়েশনটা মেপে ওয়েভলেন্থটা। রেডিয়েশন থেকে, তাই তো? রেডিয়েশন থেকে কি করে বের করে? মানে তুমি নিশ্চয়ই গিয়ে যেমন লোকে চাঁদে টাঁদে যাচ্ছে, তাহলে তুমি নিশ্চয়ই সূর্যতে একটা থার্মোমিটার নিয়ে সূর্যে চলে গেলে সেখান থেকে টেম্পারেচার মেপে এলে তো করো না, রেডিয়েশন থেকে মাপো। কি করে রেডিয়েশন থেকে মাপো? এই সূত্রটা দিয়ে মাপা যাবে, হ্যাঁ, এই সূত্রটা থেকে মাপা যাবে, এই ল্যামডাটা বের করতে একদমই হবে। তাই, এই রিলেশন থেকে মাপা যাবে। মানে বেসিক্যালি কি একটা সোলার স্পেক্ট্রা তুমি দেখলে, ধরো একটা সোলার স্পেক্ট্রা তুমি নাও, এই সোলার স্পেক্ট্রা সে ধরো এরকম একটা ডিস্ট্রিবিউশন কার্ভ দিল, এবারে সোলার স্পেক্ট্রা তার ম্যাক্সিমাটা ধরো, ম্যাক্সিমামটা অ্যাপিয়ার করছে, অ্যাপিয়ার্স অ্যাট, ধরে নাও অ্যাপিয়ার্স অ্যাট মানে কোনো একটা ল্যামডাতে, এবং সেই ল্যামডাটা হচ্ছে ধরে নাও তোমার একটা, আমি এক কাজ করছি যে সূর্যের আলো তোমার মোটামুটি সাদা আলো, তো সাদা আলোটা হচ্ছে তোমার যেহেতু ভিবজিওর মানে ভায়োলেট থেকে রেড এই পুরো রিজিয়নের মধ্যে থাকে, এবং যদি 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম তুমি ধরে নাও, তাহলে এর মাঝামাঝি কিছু একটা, তাহলে অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও এটা 6000 অ্যাংস্ট্রমের মতো, 6000 অ্যাংস্ট্রমের মতো, তাই তো? মানে বা 600 ন্যানোমিটারের মতো আর কি। তাহলে তাহলে ল্যামডা ম্যাক্সটা অ্যাপ্রক্সিমেটলি তোমার এক্সাক্ট ভ্যালুটা এর কাছাকাছি 5900 কাছাকাছি, তো আমি ধরে নিচ্ছি এটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 6000 অ্যাংস্ট্রমের মতো ল্যামডা ম্যাক্সটা। আচ্ছা, তারপরে এই ইকুয়েশন থেকে তাহলে যেহেতু তোমার টি ইন্টু ল্যামডা ম্যাক্স এইটা হচ্ছে তোমার 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন, দেখেন টেম্পারেচারটা কত হবে? 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন, তাকে ভাগ করতে হচ্ছে কত দিয়ে? ভাগ করতে হচ্ছে তোমার ল্যামডা ম্যাক্স দিয়ে। ল্যামডা ম্যাক্সের কত না 6000 ইন্টু অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻10 মিটার, এইটা দিয়ে, বা 10⁻8 সেন্টিমিটার হতো, আমার 10⁻10 মিটার এইটা। তাহলে এবার এটা ক্যালকুলেট করে দেখো তো কত হচ্ছে, একটু করো তো ক্যালকুলেটটা, করো ক্যালকুলেট করো, করছো? ওরা আমায় বলো কত। স্যার 4816.67। না, এটা করে যত বেরোচ্ছে সেটা বলো, আমি কি করে জানবো কত? 4816.67 4816.67 এত কেলভিনের মতো তোমার অ্যান্সার বেরোচ্ছে। তাহলে দেখো একটা রাফলি যদি তুমি ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা 6000 অ্যাংস্ট্রম বলে দাও, তাহলে তার টেম্পারেচারটা বেরোচ্ছে 6800-র মতো।
এবারে তুমি তার মতো করে যদি এই ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা তুমি যদি আরেকটু কমিয়ে দাও, ধরো তোমার একটু মানে 500 ন্যানোমিটার এরকম একটা অর্ডারে করে দাও, তখন টেম্পারেচার তুমি তার মতো করে বেড়ে যাবে। যাক মানে কি হবে সেটা পরের কথা। তোমার যেটা কথা হচ্ছে কি, বিভিন্ন রকমের যে স্টার বা ইত্যাদি থেকে যখন রেডিয়েশন আসে, সেই রেডিয়েশনটাকে অ্যানালিসিস করে যদি তুমি ল্যামডা ম্যাক্সটাকে বের করে ফেলতে পারো, তা সেইখান থেকে কিন্তু তার টেম্পারেচার বের করে ফেলতে পারবে। মানে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে ব্ল্যাক বডি রেডিয়েশন সংক্রান্ত আলোচনায় এই ধরনের নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু তোমার প্রচুর পরীক্ষায় আসবে। যে টি ল্যামডা ম্যাক্স, সেটা হচ্ছে 2.89 বা -3 মিটার কেলভিন, যেটা বলে ভিন ডিসপ্লেসমেন্ট ল। সেইখান থেকে তুমি নিউমেরিক্যাল প্রবলেমটাকে ক্যালকুলেট করতে পারবে। আমি হয়তো তোমার এইখান থেকে একটা প্রবলেম, একটা ঘুরিয়ে একটা প্রবলেম তোমাকে দিয়ে দিই, এটা বাড়িতে কষে দেখো। আমি উল্টো দিক দিয়ে বলি যে ইফ surface temperature of sun is 6000 Kelvin, then what should be the value of lambda max? উল্টোটা, আমি আগেরটা ল্যামডা ম্যাক্স বলে দিই, টেম্পারেচার বের করে ফেললাম। এখন যদি টেম্পারেচার বলি তাহলে ল্যামডা ম্যাক্স কত হবে সেটা তুমি বাড়িতে বের করবে। দেখো তাহলে চলো, তাহলে কি হলো, আমরা সেকেন্ড ফিচারটা বুঝে গেলাম যে ফার্স্ট ফিচারে টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে তুমি রো নিউর ভেরিয়েশন উইথ রেসপেক্ট টু নিউ বা রো ল্যামডার ভেরিয়েশন উইথ রেসপেক্ট টু ল্যামডা করছিলে। এখানে যেটা করলাম আমি সেটা হচ্ছে যে তোমার দুটো ডিফারেন্ট টেম্পারেচারে তার জন্য ছবির নেচারটা পাল্টাচ্ছে, তার জন্য তোমার কি ইম্পর্টেন্ট ফিচারটা তুমি দেখতে পাচ্ছ সেটা আমি দেখলাম যে ছবির নেচারটা একই রকমের থাকছে, কিন্তু এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটা রিপ্রেজেন্ট করছে টোটাল এনার্জি ডেনসিটি সেটা বাড়ছে, এবং ল্যামডা ম্যাক্সটা হচ্ছে তোমার শর্টার ওয়েভলেন্থে শিফট করছে উইথ ইনক্রিজিং টেম্পারেচার, এমন করে যাতে করে টি ল্যামডা ম্যাক্সটা তোমার কনস্ট্যান্ট হয়ে যায়। আচ্ছা, এবার থার্ড যে ফিচারটা, ফিচার 3, আচ্ছা 3 নম্বর ফিচারটা হচ্ছে যে যেটা বিজ্ঞানী কার্চফ প্রথম দেখেছিলেন, তিনি যেটা বলছেন যে যদি আমি এই ব্ল্যাক বডিটা বিভিন্ন মেটেরিয়ালের তৈরি নিই, মানে ব্ল্যাক বডি মানে বেসিক্যালি কি একটা বডি, যে বডিটাতে কোনো একটা মেটাল বা কোনো একটা সাবস্টেন্স দিয়ে তৈরি, এবার বিভিন্ন মেটেরিয়ালের তৈরি যদি ব্ল্যাক বডি আমি নিই, তাহলে কি ডিস্ট্রিবিউশন কার্ভটা কিছু পাল্টাবে? উত্তর হচ্ছে যে পাল্টাচ্ছে না। তাহলে তিনি যেটা দেখছেন যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ সেটা হচ্ছে ইউনিভার্সাল। ব্ল্যাক বডি এনার্জি distribution curve is universal. This means, এর মানেটা হলো কি, this means nature of the black body energy distribution curve does not depend on the material by which the black body is made of. তাহলে ব্ল্যাক বডিটা যে মেটেরিয়ালে তৈরি হোক না কেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তোমার ডিস্ট্রিবিউশন কার্ভটা একই থেকে যাচ্ছে, এবং সেটাই হচ্ছে তোমার, মানে সেটাই তোমার বলে দিচ্ছে যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা হচ্ছে তোমার ইউনিভার্সাল। এটা বেসিক্যালি বিজ্ঞানী কার্চফ তিনি প্রথম মানে এস্টাবলিশ দিস ফ্যাক্ট এক্সপেরিমেন্টালি। তিনি এক্সপেরিমেন্টালি প্রথমে এই ফ্যাক্টটাকে কিন্তু এস্টাবলিশ করেন, এবং এই যে ব্ল্যাক বডি, এই যে টার্মটা মানে ব্ল্যাক বডি রেডিয়েশন, এই যে টার্মটা মানে দ্য টার্ম ব্ল্যাক বডি রেডিয়েশন had been coined by কার্চফ। মানে কার্চফই প্রথম, হ্যাঁ, তিনি এই 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 নামটা দিয়েছিলেন, মানে ব্ল্যাক বডি এই টার্মটা কিন্তু প্রথম কার্চফই দেওয়া। তাহলে দেখো, তাহলে আমি ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভের হচ্ছে তিনটে ইম্পর্টেন্ট ফিচার পেয়ে গেলাম। আর তাহলে দেখো তিনটে ফিচার কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা আমি একটু বলে নাও, যে ফিচার 1, ফিচার 2, ফিচার 3, সেই তিনটে ফিচার বুঝতে আদৌ কোনো অসুবিধা হয়েছে কিনা? ঠিক আছে তো, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা
এখানে দেখবে এই ছবিটা আঁকার সময়, এই যে ছবিটা যখন আঁকছো না, এই ছবিটা আঁকার সময় কখনই কিন্তু দুটো কার্ভ তুমি কাট করাতে পারবে না। মানে এমন কখনো করে ফেলো না যেন দুটো লাইন একে অপরকে কাট করে ফেললে, কারণ একটা T1 টেম্পারেচার একটা T2 টেম্পারেচার দুটো আইসোথাম তো কখনো কাট করে না। হ্যাঁ, সেই জন্য কখনো তুমি এটাকে কাট করিয়ে করতে পারবে না। লাইক একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে টু আইসোথামস, মানে এরা দুটো ডিফারেন্ট টেম্পারেচার করেছে, মানে দুটো আইসোথামস নেভার ইন্টারসেক্ট, তারা কখনো ইন্টারসেক্ট করে না। এটা আমি প্রুভ করতে বলছি, প্রুভ দিস স্টেটমেন্ট। মানে ছবি আঁকার সময় তুমি খেয়াল রাখবে, হ্যাঁ, মানে এমন ভাবে ছবিটা আঁকলে যে তোমার বেসিক্যালি একটা আর একটা ঘাড়ে কাট করে চলে গেল, এটা কিন্তু করা যাবে না, এটা মাথায় রাখবে। আচ্ছা চলো এবারে আবার ফিরে আসছি। তাহলে এবারে কথাটা হচ্ছে যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, বা ব্ল্যাক বডি এনার্জি রেডিয়েশন, তার যে এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস গুলো, সেটার একটা লং হিস্ট্রি আছে। মানে হঠাৎ করে কোনো একজন জাস্ট তিনটে এই অবজারভেশন সেটাকে জেনারেলাইজ করে ফেললো বা সামারাইজ করে ফেললো, এরকম না। তুমি যদি পরপর করে দেখো, সেটা হচ্ছে যে এই যে কার্চফ যখন এটাকে এক্সপেরিমেন্টালি এস্টাবলিশ করেন, সেটা ছিল অ্যারাউন্ড তোমার 1859 এরকম সময়ে কার্চফ কিন্তু এটাকে এক্সপেরিমেন্টালি এস্টাবলিশ করেন। আচ্ছা তারপরে যদি তুমি দেখো জাস্ট 1879 নাগাদ বিজ্ঞানী স্টিফান কি করলেন, তিনি এই যে সেকেন্ড ফিচার যেটা ছিল, সেকেন্ড ফিচারে যেটা বলা হচ্ছে যে টেম্পারেচার বাড়ালে নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেন দ্য সেম, বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ হুইচ রিপ্রেজেন্ট টোটাল এনার্জি ডেনসিটি, সেটা ইনক্রিজ করছে। তাহলে এই যে জায়গাটা যে টোটাল এনার্জি ডেনসিটি ইনক্রিজ করছে, সেটা তোমার টেম্পারেচারের সঙ্গে কেমন করে ইনক্রিজ করছে। মানে টেম্পারেচার বাড়ালে এরিয়া আন্ডার দ্য কার্ভ বাড়ছে, অর্থাৎ টোটাল এনার্জি ডেনসিটিটা বাড়ছে, বাট টোটাল এনার্জি ডেনসিটি টেম্পারেচারের সঙ্গে কেমন করে বাড়ছে, সেটাই বিজ্ঞানী স্টিফান তিনি এক্সপেরিমেন্টালি বের করলেন এবং তিনি একটা এম্পিরিক্যাল ইকুয়েশন দিলেন। সেটা কি বলা হচ্ছে, সেটা জাস্ট ব্যাপারটা হচ্ছে এই যে মানে অ্যাকচুয়ালি স্টেটমেন্ট আমরা প্রথমে বলছি, সেটা হচ্ছে যে টোটাল এনার্জি emitted per unit time per unit cross sectional area, হ্যাঁ, টোটাল এনার্জি emitted per unit time per unit cross sectional area at all frequencies, হ্যাঁ, at all frequencies, সেটাকে আমি জাস্ট মানে এই যে টোটাল এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এট অল ফ্রিকোয়েন্সিস, সেইটাকে তুমি জাস্ট বলতে পারো এই এম দিয়ে এক্সপ্রেস করছো, এম হুইচ ইজ দ্য ফাংশন অফ টি, এইটা, হ্যাঁ, ইজ গিভেন বাই সেইটা হচ্ছে তোমার সিগমা টি টু দি পাওয়ার 4 এরকম দেখো। দেখো তাহলে স্টিফান কি বলছেন, টোটাল এই যে আমি দেখো এখানে এনার্জি ডেনসিটি প্লটটাকে আমি করেছি, তাই তুমি চাইলে আমি বললাম তো যে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, সেটাও তুমি প্লট করতে পারতে। এবারে যদি তুমি টোটাল এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া বের করো, অর্থাৎ উইদিন দ্য ফ্রিকোয়েন্সিতে নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ না করে তুমি ওটাকে অ্যাজ ইন্টিগ্রেট করে দিচ্ছ ফ্রম 0 থেকে ইনফিনিটি, যদি তুমি করে দাও তাহলে সেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সেটা টি টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল উইথ দ্য প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট সিগমা। এইটা এই যে লটা, এই লটা হচ্ছে বলা হচ্ছে, প্রথমে বলা হতো স্টিফানস ল। এটা একটা এক্সপেরিমেন্টাল ল, হ্যাঁ, বা ইন আদার তুমি বলতে এম্পিরিক্যাল ল, মানে লোকে এক্সপেরিমেন্টাল করে যে রেজাল্টটা পেয়েছে সেটাকে সামারাইজ করা আছে। এটা হচ্ছে তোমার একটা এক্সপেরিমেন্টালি অবটেইনড এম্পিরিক্যাল ল। আর সিগমাটাকে বলা হয় স্টিফানস কনস্ট্যান্ট। হ্যাঁ স্যার বলছি এনার্জি প্লট করলেও তো সেম মানে হ্যাঁ আমি আসছি, একদম আমি এক্ষুনি আসছি সেটা। মানে আমি এইখানে যেটা বললাম সেটা তো আমি এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া তার টার্মসে বলেছি তো। এবারে তুমি চাইছো এটা টোটাল এনার্জি ডেনসিটি তো রেসপেক্ট করলেও তো একই সিচুয়েশন হবে, তাই তো?
হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ আমি সেটা বলছি, মানে আমি আসছি মানে স্টিফান যেটা বলেছেন সেটা আমি বলছি, তারপরে সেটাকে আমি অন্য ভার্বেও লেখা যায় সেটা আমি যা দেখাচ্ছি। এর সিগমাটা করে স্টিফানস কনস্ট্যান্ট। আজ এবারে স্টিফান কনস্ট্যান্ট, হ্যাঁ, তার ভ্যালু তিনি একটা কাজ বের করার চেষ্টা করেছিলেন। এবারে এই ভ্যালুটা মানে পরবর্তীকালে আমি দেখাবো যে বোলজম্যান সেইটাকে তোমার ঠিক ঠিক করে আবার করেন, মানে ঠিক ঠিক করে মানে হচ্ছে ডিরাইভ টেরাইভ করেন আর কি। এমনিতে এক্সপেরিমেন্টালি অবডেন ভ্যালুটা মোটামুটি ভাবে 5.67 ইন্টু 10⁻⁸। আচ্ছা ইউনিটটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি এনার্জি মানে জুল পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া, মানে পাওয়ার হয়ে গেল, পার সেকেন্ড হলো। এবারে T⁴ নিচে চলে যাবে, Kelvin⁻⁻4 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার ইউনিটটা। তাহলে স্টিফেন কনস্ট্যান্ট তার ভ্যালুটা হচ্ছে 5.67 ইন্টু 10⁻⁸ জুল মিটার⁻², সেকেন্ড ইনভার্স Kelvin⁻⁻4। আর জুল পার সেকেন্ড সেটাকে তুমি জাস্ট ওয়াট বলতে পারো, অনেক সময় ওয়াট মিটার⁻², Kelvin⁻⁴ এইরকম ভাবে জাস্ট লেখা হয়। যাকে আমি এইরকম ভাবে লিখলাম। তাহলে এটা হচ্ছে স্টিফান ল। আচ্ছা এবারে যেটা কথা হচ্ছে যে এই লটা পরবর্তীকালে জাস্ট 5 বছর পরে 1884-এ বিজ্ঞানী বোলজম্যান ডিরাইভ দিস ল ফ্রম the fundamental equation of thermodynamics. From the fundamental equation of thermodynamics. এই ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স থেকে তিনি এই ইকুয়েশনটাকে ডিরাইভ করে দিতে সমর্থ হয়েছিলেন আর এইটা। সেই জন্য তাহলে হেন্স দিস ল ইজ নাও নোন অ্যাজ স্টিফান বোলজম্যান ল। তাহলে এখন কিন্তু এই লটাকে বলা হবে স্টিফান বোলজম্যান ল। তাহলে এক্সপেরিমেন্টাল লটা বা এম্পিরিক্যাল লটা বিজ্ঞানী স্টিফানের এক্সপেরিমেন্টাল যে রেজাল্ট তার উপরে বেশ করে করা, এবং সেইটা তোমার অ্যাকচুয়ালি ডিরাইভ করে দেওয়া হয়েছে, ডিরাইভ করতে পেরেছিলেন বিজ্ঞানী বোলজম্যান তার 5 বছর পরে। সেখানে ওভারঅল জিনিসটাকে বলা হচ্ছে স্টিফান বোলজম্যান ল। আচ্ছা এবারে এই যে জিনিসটা আমি বললাম যে টোটাল এক্সাইটমেন্ট যেটা, হ্যাঁ এটাকে এক্সাইটমেন্ট বলতে পারো, হ্যাঁ, বা টোটাল ফ্লাক্স তুমি বলতে পারো আর কি। এই যে জিনিসটা, এটাকে অনেক সময় না মানে এই যে জিনিসটা যে টোটাল এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়াটা লেখা হয়নি, এরিয়া অ্যাট অল ফ্রিকোয়েন্সিজ, সেটাকে এমটি। এই এমটিটাকে না অনেক সময় বলা হয় তোমার এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্টও বলা হয়। যাকে সেটা হচ্ছে এই যে এমটিটা সেটা তুমি পাবে কি করে না, আর নিউ ডি নিউ যে টার্মটা ছিল সেটা হচ্ছে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। এবারে সেইখানে ফ্রিকোয়েন্সিটা কোথা থেকে কোথা পর্যন্ত যায়, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যায়। তাহলে এই যে কোয়ান্টিটিটা সেটাই বেসিক্যালি তোমার এক্সাইটমেন্টের ভ্যালু। ঠিক আছে এইটা। আচ্ছা এবারে দেখো নাও তুমি এই যে জিনিসটা দেখেছো যে নাও উই নো আর নিউ ডি নিউটা তুমি চাইলে 1/4 রো নিউ ডি নিউ লিখতে পারো। তা যদি লিখতে পারি তাহলে সেখান থেকে যখন ইন্টিগ্রাল আর নিউ ডি নিউ তুমি বলছো, এটাকে তুমি লিখতে পারবে 1/4 ইন্টিগ্রাল রো নিউ ডি নিউ। তাহলে এখানেও ফ্রিকোয়েন্সিটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এখানে ফ্রিকোয়েন্সি 0 থেকে ইনফিনিটি করে দাও। এইটা হয়ে যাচ্ছে কত, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি সিগমা T⁴ এইটা। এবার এটা 1/4 ইন্টু এক কাজ করো, এই যে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি রো নিউ ডি নিউ এই পার্টটাকে তুমি জাস্ট নাম দাও ই বার বলে, হুইচ ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার। যেখানে এইটা হচ্ছে তোমার টোটাল এনার্জি ডেনসিটি at all frequencies, মানে তুমি ফ্রিকোয়েন্সিটা 0 থেকে ইনফিনিটি ইন্ডিকেট করে দিয়েছো। রো নিউ ডি নিউ কি ছিল, রো নিউ ডি নিউ ছিল এনার্জি ডেনসিটি উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। এবার তুমি যদি ওটাকে ইন্ডিকেট করে দাও 0 থেকে নিউ পর্যন্ত, তাহলে পরিষ্কার ওটা কি বললাম, এই যে টোটাল, হ্যাঁ এই যে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি রো নিউ ডি নিউ, এটা হয়ে গেল টোটাল এনার্জি, সাথে ইটি এইরকম ভাবে তোমার এক্সপ্রেস করা হচ্ছে। তাহলে এইখান থেকে তুমি লিখতে পারো, দেখো
এবার টিটা এটা হয়ে যাচ্ছে কত 4/3 সিগমা টি টু দি পাওয়ার 4 এরকম হচ্ছে 4/3 ইন্টু সিগমা টি টু দি পাওয়ার 4 এইটাকে তুমি নাম দাও এ টি টু দি পাওয়ার 4 বলে। অর্থাৎ দেখো তোমার এই স্টিফান বোলজম্যান লটা তুমি জাস্ট এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া তার টার্মসে এক্সপ্রেস না করে এনার্জি পার ইউনিট ভলিউম অর্থাৎ এনার্জি ডেনসিটির টার্মসে এক্সপ্রেস করতে পারতে, কিন্তু তখন প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা পাল্টে যাচ্ছে এবং সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কি হয়ে যাচ্ছে এখন 4/3 ইন্টু সিগমা হয়ে যাচ্ছে, অথবা সিগমাটা হয়ে যাচ্ছে 1/4 সি ইন্টু এ, এইরকম ভাবে তোমার কাছে লিখতে হচ্ছে। তাহলে আমি সেকেন্ড যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনটা বললাম যেটা 1879 স্টিফানের করা, আর তারপরে হচ্ছে তোমার 1884 বোলজম্যানের ডেরিভেশনটাকে করা। হ্যাঁ, তাহলে এইখান থেকে এই যে সেকেন্ড ফিচারের যে একটা পার্ট, যে টেম্পারেচার বাড়ালে টোটাল এনার্জি ডেনসিটিটা বেড়ে যাচ্ছে বা এরিয়া আন্ডার দ্য কার্ভ বেড়ে যাচ্ছে, সেই যে সামারাই যেটা আমি করে রেখেছি সেইটা কিন্তু এই স্টিফান বোলজম্যান ল থেকে অ্যাকচুয়ালি তোমার আসছে। ঠিক আছে, বোঝা গেল? পরিষ্কার তো জিনিসটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবারে দেখো 1893-তে বিজ্ঞানী ভিন তিনি একটা ফিটিং ফর্মুলা দেবেন, গেভে ফিটিং ফর্মুলা। আচ্ছা, একটা ফিটিং ফর্মুলা দিল মানে তিনি যেটা করছেন সেটা হচ্ছে যে, মানে দেখো আমার ছবিটা তো জানা ছিল, এই যে এক্সপেরিমেন্টাল ছবিটা ধরো আমি ধরো ওয়েভলেন্থের টার্মসের ছবিটাই বলছি, এই যে রো ল্যামডা ভার্সেস ল্যামডার ছবিটা একটা এরকম দেখতে ছবি তো, এরকম একটা দেখতে ছবি তো যখন টিটাকে তুমি ফিক্স করছো এটা, তাহলে এই ছবিটা তোমার জানা ছিল। এবারে কথাটা হচ্ছে যে যে যদি তোমার এরকম একটা ছবি হয় তাহলে রো ল্যামডা, এটা রো নিউ না, এবারে রো ল্যামডাটা ল্যামডার কেমন ফাংশনস হলে তুমি এরকম ছবি পেতে পারো এটা একটু তুমি বুঝতে হবে। তাহলে একটা ছবি তোমার এইরকম দেখতে হয়েছে, হ্যাঁ, এটা এক্সপেরিমেন্টাল ছবি। এবারে একটা ফিটিং ফর্মুলা দিতে হবে, অর্থাৎ দেখো মানে দেখো সহজ জিনিস হলে ফিটিং ফর্মুলা তুমিও দিয়ে দিতে পারো। মানে আমি যদি আজকে একটা প্যারাবোলার ছবি এঁকে দিই, তার করসপন্ডিং ফিটিং ফর্মুলাটা যে y স্কয়ার ইকুয়াল টু 4x বা y ইকুয়াল টু 4x স্কয়ার, তুমি কি জানো না? তুমি অবশ্যই জানবে। যদি একটা স্ট্রেট লাইনের তোমার ছবি দেওয়া থাকে তাহলে তার করসপন্ডিং ফিটিং ফর্মুলা কি তুমি কি পারবে না? তার স্লোপ আর ইন্টারসেপ্ট ধরে নিয়ে তুমি অবশ্যই পারবে। কিন্তু এই যে ছবিটা, এই ছবিটা দেখো তোমার স্ট্যান্ডার্ড যে টাইপের ছবি হয়, স্ট্যান্ডার্ড ছবি মানে স্ট্যান্ডার্ড ফাংশনের যা কিছু ছবি তুমি দেখেছো তার কোনোটার সাথেই দেখো মিলছে না। মিলছে কি? তুমি তো জীবনে অনেক ছবি টবি দেখেছো, মানে প্রচুর স্ট্যান্ডার্ড ফাংশন, তারপর ট্রিগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, প্রচুর ফাংশন দেখেছো। এই ছবিটা দেখো সেই ফাংশনগুলো থেকে একটু কিন্তু আলাদা, তাই না? আচ্ছা, এবারে এবারে অবশ্যই একটুখানি স্মার্ট লোক যারা, তারা বুদ্ধি শুদ্ধি করে জাস্ট একটা এরকম ফিটিং ফর্মুলা বের করার চেষ্টা করবে। ভিন বেসিক্যালি একটা ফিটিং ফর্মুলা বের করার চেষ্টা করলেন। সেটা কিরকম? তিনি বললেন যে দেখো যদি রো ল্যামডাটাকে তুমি এইরকম ভাবে লেখো, বা রো ল্যামডা ডি ল্যামডাটাকে যদি এই এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এই বি বাই ল্যামডা টি ডি ল্যামডা এরকম টাইপের যদি একটা ফর্মুলা লেখা হয়, তাহলে দেখো ব্যাপারটা এক্সপ্লেন করা যাবে। কিরকম করে একটুখানি দেখা যাক যে সত্যি ওটা এক্সপ্লেন করা যায় কিনা। মানে ধরো তুমি যদি দুদিক থেকে ল্যামডা বাদ দিয়ে তাহলে লো ল্যামডা বল, মানে এইটা আচ্ছা আগে বলি প্রথমে যে এরকম একটা তিনি ফর্মুলা দিলেন যেখানে এ অ্যান্ড বি আর টু কনস্ট্যান্ট, যেখানে এ আর বিটা হচ্ছে দুটো তোমার কনস্ট্যান্ট। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা তার নাম হলো কি ভিনস ডিস্ট্রিবিউশন ল বা ভিনস ডিস্ট্রিবিউশন ফর্মুলা। ভিন ডিসপ্লেসমেন্ট ল নয়, কিন্তু ভিন ডিস্ট্রিবিউশন ফর্মুলা এইটা। আর এবারে জাস্ট একটু বোঝার চেষ্টা করো যে এই যে ফর্মুলাটা দিয়েছেন সেই ফর্মুলাটা এরকম ছবিটাকে সত্যি এক্সপ্লেন করতে পারে কিনা। দেখো রো ল্যামডাটা তাহলে কেমন দেখতে হচ্ছে না, এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি হচ্ছে তো। আচ্ছা, যখন লং ল্যামডা রিজিয়ান যদি হয়, মানে ল্যামডাটা যদি খুব বড় হয়, তখন বি বাই ল্যামডা টিটা এটা মাঝ লেস দ্যান 1 তুমি বলতে পারো, ল্যামডা কিন্তু খুব বড় হয়ে যায়।
তখন কি হবে না ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি, যেটা তোমার কেমন দেখতে হবে না 1 মাইনাস, মানে যাকে মানে এটা যদি খুব ছোট হয়ে যায়, এক কথা হচ্ছে এটা তোমার অ্যাপ্রক্সিমেটলি 1 এর কাছাকাছি চলে যাবে, এটাই বলে দেওয়া ভালো। করলাম ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি। এবারে দেখো যে যদি তোমার এই ল্যামডাটা খুব বড় হয়ে যায় তাহলে বি বাই ল্যামডাটা খুব ছোট হয়ে যাবে, তাহলে ই এর পাওয়ার যদি খুব ছোট হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা অ্যাপ্রক্সিমেটলি তোমার 1 এর কাছাকাছি চলে যাবে। মানে এইটা তো তোমার খুব ছোট হয়ে গেছে, এটা এক্সপানশন করতে পারো 1 মাইনাস বি বাই ল্যামডা টি প্লাস ডট 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 ডট, এবার বি বাই ল্যামডা খুব ছোট করে এটা অ্যাপ্রক্সিমেটলি 1 হয়ে যাচ্ছে। তখন রো ল্যামডাটা কেমন দেখতে হচ্ছে দেখো, এটা অ্যাপ্রক্সিমেটলি তোমার এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এর মতো দেখতে হচ্ছে। আচ্ছা, তাহলে যদি এইটা এরকম দেখতে হয়, দেখো এই রো ল্যামডা বা ল্যামডা যখন ছবি তুমি আঁকছো, ল্যামডা যখন ছবিটা আঁকছো তাহলে জাস্ট এই মানে y ইকুয়াল টু 1 বাই এক্স, 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স কিউব, 1 বাই এক্স টু দি পাওয়ার 4, 1 বাই এক্স টু দি পাওয়ার 5, তাহলে সব ছবি টবি তুমি আঁকতে পেরেছিলে। সেই ছবিগুলো কেমন দেখতে হয়, মানে জাস্ট সিম্পলি এরকম দেখতে হবে। মানে দেখো যদি তোমার এটা এরকম দেখতে হয়, এই এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 হয়, তাহলে ল্যামডা যখন খুব বড় তখন জিনিসটা জিরোর দিকে চলে যাবে, আর ল্যামডা যখন ছোট সেটা তোমার ইনফিনিটির দিকে চলে যাবে। মানে এই যে ছবিটা, এই ছবিটা কেমন দেখতে না, এটা বেসিক্যালি এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 টাইপের দেখতে, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি শর্ট ল্যামডা রিজিয়ন তুমি দেখো, ল্যামডাটা যদি বেশ ছোট হয়ে যায় তাহলে কি দাঁড়াচ্ছে না বি বাই ল্যামডা টি, যেটা এটা মাঝ মাঝ গ্রেটার দ্যান 1 হয়ে যাচ্ছে। তখন কি দাঁড়াচ্ছে, তখন দেখা এই যে রো ল্যামডাটা সেইটা অ্যাকচুয়ালি যাবে কেমন করে না, যাবে বেসিক্যালি ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি তার মতো করে যাবে। কেন না দেখো তুমি খেয়াল করো যে বি বাই ল্যামডা যদি প্রচন্ড বড় হয়ে যায় তাহলে এই যে দুটো পার্ট আছে, একটা পলিনোমিয়াল পার্ট, একটা এক্সপোনেনশিয়াল পার্ট, তুমি জানো মানে তুমি জাস্ট মনে মনে ভাবো না যে 1 বাই ল্যামডাটাকে তুমি জাস্ট এক্স ভাবো, আমি বলছি তুমি জাস্ট মনে মনে ভাবো যে 1 বাই ল্যামডাটা ইকুইভ্যালেন্ট টু তোমার ধরো এক্স। তা যদি হয় তাহলে এই জিনিসটা কেমন দেখতে লাগবে, রোটা এখন কেমন দেখতে হবে দেখো, এটা এক্স টু দি পাওয়ার 5, এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স টাইপের একটা দেখতে হবে, তাই না। মানে 1 বাই ল্যামডাকে যদি তুমি এক্স ভাবো তাহলে এটা কেমন দেখতে হচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ল্যামডা এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স টাইপের দেখতে হচ্ছে। তাহলে একটা পলিনোমিয়াল পার্ট আর একটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল পার্ট। তাহলে এবারে যদি এক্স খুব বড় হয় তাহলে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে, এক্স খুব ছোট হলে হচ্ছে তোমার পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে। তাহলে এবারে তুমি দেখো যে এই পার্টিকুলার কেসে আমি কোনটা ধরেছি, বি বাই ল্যামডাটা মাঝ মাঝ গ্রেটার দ্যান 1, অর্থাৎ এক্সটা হচ্ছে মাঝ মাঝ হ্যাঁ বি বাই ল্যামডাটা মাঝ মাঝ গ্রেটার দ্যান 1, অর্থাৎ এক্সটা হচ্ছে মাঝ মাঝ গ্রেটার দ্যান 1। তাহলে এক্সটা যদি খুব বড় হয়ে যায় তাহলে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে, তাহলে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে বলে আমি এখানে লিখেছি যে যখন ল্যামডাটা ছোট তখন বি ল্যামডাটা ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডাটির মতো করে যাবে। আচ্ছা, তা যদি যায় তাহলে কেমন জিনিসটা দেখো, মানে তোমার এটা পরিষ্কার কি যখন তোমার এই ল্যামডাটা খুব বড় হয়ে যাচ্ছে, ল্যামডাটা মানে আস্তে আস্তে যখন মানে ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডাটির ছবি কেমন হবে দেখো, ল্যামডা যখন টেন্ডস টু জিরো, ল্যামডা যখন টেন্ডস টু জিরো তখন এটা হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, অর্থাৎ জিনিসটা তোমার জিরোর মতো হলো। তারপর ল্যামডা যখন আস্তে আস্তে বাড়ছে, জিরো থেকে জিনিসটা বাড়ছে, বেড়ে বেড়ে ল্যামডা যখন প্রচন্ড বড় হয়ে যাচ্ছে, ল্যামডা প্রচন্ড বড় হয়ে ই টু দি পাওয়ার জিরোর মতো হচ্ছে, সেটা 1 এর দিকে যাবে। তাহলে এইটা তোমার বেড়ে বেড়ে একটা সময় কি হবে, এটা কনস্ট্যান্ট হয়ে যেতে চাইবে। এই যে ছবিটা, এই ছবিটা বেসিক্যালি তোমার এই ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডাটি তার হচ্ছে ছবি। তাহলে দেখো, তাহলে এই ছবিটা ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডাটির ছবি, আর এই ছবিটা হচ্ছে এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এর ছবি। এবারে তোমার অ্যাকচুয়ালি ছবিটা কেমন দেখতে হবে, অ্যাকচুয়াল ছবিটা হচ্ছে জাস্ট তোমার শর্ট ল্যামডাতে যখন ল্যামডা খুব শর্ট তখন এরকম দেখতে, মানে এইটার মতো দেখতে, আর ল্যামডা যখন বড় তখন এই রকমের দেখতে। তাহলে দুটোকে যদি তুমি রেজাল্টেন্ট আঁকো কেমন দেখতে হবে, রেজাল্টেন্ট ছবিটা জাস্ট এরকম দেখতে হবে। দেখো এই যে এক্সপেরিমেন্টাল ছবিটা পেলে, এই ছবিটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এই যে ছবিটা, এইটা বেসিক্যালি এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি, তার ছবিটা এই যেটা ব্লু দিয়ে যা আঁকা হয়েছে এরকম দেখতে একটা ছবি তুমি পাবে। জাস্ট স্যার ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি টা আরেকবার বলুন। মানে এই ছবিটা কি করে এলো তাই তো, হ্যাঁ হ্যাঁ কিছুই তো না, তুমি দেখো না তোমার জাস্ট মানে এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ছবির মতো, হ্যাঁ মানে সরি আমি উল্টোটা বলছি, মানে ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স এর মতো। তুমি দেখো ল্যামডা যদি খুব ছোট হয়, ল্যামডা খুব ছোট হলে বি বাই ল্যামডাটি কত, মানে ল্যামডা যদি খুব ছোট হয়ে যায়
তাহলে বি বাই ল্যামডাটি এই ভ্যালুটা কত হবে? প্রচন্ড বড় হবে না? হ্যাঁ আগে তো একটা মাইনাস সাইন আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস প্রচন্ড বড় কোয়ান্টিটি কি হয়? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মতো। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ভ্যালু কত? 0। হ্যাঁ আচ্ছা, এবারে ল্যামডা যদি প্রচন্ড বড় হয়ে যায়, ল্যামডা বড় হয়ে গেলে বি বাই ল্যামডাটি কত হয়ে গেল? 0 হয়ে গেল। হ্যাঁ তাহলে ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? 1। হ্যাঁ তাই তো? তার মানে কি হচ্ছে, এই ভ্যালুটা 0 থেকে শুরু করে তোমার বেসিক্যালি 1 এ গিয়ে স্যাচুরেট করে যেতে চাইছে। এটা হচ্ছে 1 ভ্যালু, 1 এ গিয়ে স্যাচুরেট করে যেতে চাইছে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এইটা এবারে তাহলে আমি দেখতে পাচ্ছি যে যখন তোমার ল্যামডাটা ছোট, তখন ছবিটা তুমি আঁকলে একটা 1/x⁵ টাইপের ছবি। আর ল্যামডা যখন বড় আর ল্যামডা যখন ছোট, তখন তোমার এই এক্সপোনেনশিয়াল এই ছবিটা তুমি পেলে। এবারে আমার কি দেখতে হবে যে মানে সমস্ত রেঞ্জ অফ ল্যামডা থেকে ছবিটা আঁকতে চাও, তাহলে জাস্ট এই ছোট ল্যামডার দিকে এই ছবিটা ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি এর মতো, আর বড় ল্যামডাতে ওটা হচ্ছে জাস্ট এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এর মতো। দুটোকে জাস্ট মিশিয়ে দাও যদি, তাহলে এরকম একটা ছবি তুমি দেখতে পাবে। তার মানে হ্যাঁ, স্যার। আমরা হয়তো ছবিটা থেকে ফাংশনটাকে গেস করতে পারতাম না, কিন্তু একজন যখন ফাংশনটাকে গেস করে দিয়েছেন, মানে ভিন্স, যিনি একটা ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা দিয়েছেন, সেই ছবিটা যে অ্যাকচুয়ালি আমার এই এক্সপেরিমেন্টাল কার্ভটাকে মানে মোটামুটি ভাবে এক্সপ্লেন করতে পারছে, সেইটা আলটিস আমি কোয়ালিটেটিভলি বুঝে যেতে পারছি। হুম, ঠিক হ্যাঁ আছে। স্যার। আচ্ছা, এবারে যেটা হ্যাঁ। ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা এখান থেকে সেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে দেখো রো ল্যামডাটা যেটা তোমার এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি, এইটা হলো, এবং এইটা দেখো পরিষ্কার একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে তোমার পাসেস টু এ ম্যাক্সিমাম। ছবির নেচারই তোমার বলে দিচ্ছে পাসেস টু এ ম্যাক্সিমাম। তাই এটা যদি ম্যাক্সিমাম দিয়ে যায়, তাহলে বাকি একটা ল্যামডা ভ্যালু আমি বের করতে পারি যখন রো ল্যামডাটা ম্যাক্সিমাম হবে। তা টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা at which rho lambda is maximum, to find the value of lambda at which rho lambda is maximum, তোমাকে কি করতে হচ্ছে না, তোমার বেসিক্যালি দেখো d rho lambda by d lambda, এটা তোমাকে 0 করতে হবে। তুমি জানো তো যে y যদি ফাংশন অফ x হয়, তাহলে এক্সট্রিমাম ভ্যালু বের করতে গেলে ফার্স্ট ডেরিভেটিভটাকে 0 করতে হয়। তাই যেটা দাঁড়াচ্ছে d d lambda a by lambda to the power 5 e to the power minus b by lambda t, যেটা অ্যাকচুয়ালি তোমার 0 হয়ে গেল। তাহলে এখান থেকে এটা তো বাদ চলে যাবে, তাহলে এটা হয়ে গেল মাইনাস 5 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ডেরিভেটিভ করছি, মানে এটাকে বাদ দিয়ে দাও, যেহেতু এটা আলটিমেটলি 0, এটা কনস্ট্যান্ট আছে। তাহলে 1 বাই এ টু দি ল্যামডা টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ করলে মাইনাস 5 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি যেমন আছে রয়ে গেল, প্লাস হচ্ছে 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 রাখলে এই পার্টটা ডেরিভেটিভ করে ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি হয়, আর এইখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল বি বাই ল্যামডা স্কোয়ার টি হয়। এইটা দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু তোমার 0। তুমি এক কাজ করো, তুমি 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টিকে কমন নিয়ে নাও, পড়ে থাকে এদিকে মাইনাস 5 পড়ে থাকছে, এদিকে প্লাস বি বাই ল্যামডা টি পড়ে থাকছে, এইটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে তুমি যেটা দেখতে পাচ্ছ, আইদার 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 0, অর্থাৎ ল্যামডাটা হয়ে গেল ইনফিনিটি, অথবা তুমি যেটা দেখতে পাচ্ছ ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ইকুয়াল টু 0, সেখান থেকে ল্যামডা পাচ্ছ কত? 0, অথবা মাইনাস 5 প্লাস বি বাই ল্যামডা টি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0, সেখান থেকে তুমি দেখো বি ইন্টু ল্যামডা ম্যাক্স, সেটা হয়ে যাচ্ছে 1/5 ইন্টু বি, অর্থাৎ বি ইন্টু ল্যামডা ম্যাক্স, এটা তোমার হয়ে যাচ্ছে তোমার কনস্ট্যান্ট। তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে এইখান থেকে এই যে প্রথম যে দুটো ভ্যালু, এই দুটো ভ্যালু নেওয়ার জাস্ট মানে হয় না, তোমার ছবি কি বলে দিচ্ছে যে যখন ল্যামডা ইকুয়াল টু 0 ল্যামডা ইকুয়াল টু ইনফিনিটি, ছবি তোমার বলে দিচ্ছে তোমার রো ল্যামডাটা তখন 0-র দিকে যাচ্ছে। তার মানে দে ক্যানট করেসপন্ড ম্যাক্সিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম, তার ম্যাক্সিমামটা কিন্তু করেসপন্ড করতে পারছে না,
ছবি বলে দিচ্ছি যখন ল্যামডা ইকুয়াল টু 0 তখন তোমার এনার্জি ডেন্সিটি 0-র দিকে যাচ্ছে, যখন ল্যামডা টেন্ডস টু ইনফিনিটি তখন এনার্জি ডেন্সিটি 0-র দিকে যাচ্ছে। তাহলে মাঝের যে ভ্যালুটা যেটা এই ইকুয়েশন থেকে আসছে -5 + d বাই ল্যামডা ইকুয়াল টু 0, সেখান থেকে যে ল্যামডাটাই হচ্ছে এখানে ল্যামডা ম্যাক্স, তাহলে t ইন্টু ল্যামডা ম্যাক্স হয়ে গেল 1/5 b, এটা যে কনস্ট্যান্ট হয়ে গেল। এবং এটা কি, দিস ইজ দ্য ভিনস ডিসপ্লেসমেন্ট ল। এটা আমরা ভিনস ডিসপ্লেসমেন্ট লটাকে বলে দিয়েছিলাম কেন তার নাম ভিনস ডিসপ্লেসমেন্ট ল, কারণ বিজ্ঞানী ভিনের ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে এটা কিন্তু এক্সপ্লেন করা যায়। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে আমি যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনস গুলোকে সামারাইজ করেছিলাম ফিচারগুলোকে, সেই ফিচারগুলো কিন্তু জাস্ট কোনো একজন জাস্ট বের করছেন সেরকম না, মানে অনেকে, তোমার কার্চফ থেকে শুরু করে, স্টিফান থেকে শুরু করে, ভিন থেকে শুরু করে, হ্যাঁ, তারা সবাই মিলে কিন্তু কিছু কিছু অবজারভেশন নোট করছেন, সেটাকে সামারাইজ করলে তুমি 3টে ইম্পর্টেন্ট ফিচার্সটা পেয়ে যাচ্ছ। তাহলে আমরা মোটামুটি ভাবে ফ্যাক্টগুলোকে বললাম, মানে এক্সপেরিমেন্টালি তুমি যা যা জিনিস পাচ্ছ সেইটাকে জাস্ট আমরা বললাম। এবারে এই যে এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলোকে পাওয়া গেছে, সেই রেজাল্টগুলোকে এবারে এক্সপ্লেন করার চেষ্টা করতে হবে ফ্রম থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, এবং সেটাই আসল কাজ। এবং সেখানে দেখতে হবে, আমাকে বুঝতে হবে যে কোথায় অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করলো, মানে এই যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনসগুলোকে পাওয়া গেছে, সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশনসগুলোকে আমি আদৌ ক্লাসিক্যাল থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারবো কিনা বা পাচ্ছি কিনা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দেখো এখন পর্যন্ত যেটা হলো সেই পর্যন্ত কিন্তু কারো কোনো অসুবিধা থাকে যে একটু বলে না। মানে এখন পর্যন্ত যা করেছি তাতে করতে কারো কোনো অসুবিধা থাকে তো আগে একটু বলে না। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি ওই লাস্টে যেটা করলাম না ভিনস ডিসপ্লেসমেন্ট ল, স্যার এর আগের স্লাইডটা নিয়ে যান, যেখানে এই মানে ল্যামডাটা শর্ট রিজিয়নে ওটাকে নেগলেক্ট করলেন, ওটা একটু বলবেন স্যার? মানে বি বাই ল্যামডাটি যেখানে বেটার দেন 1, ওখানে ওই a বাই ল্যামডা টু দি পাওয়ার 5টাকে আপনি মানে ইগনোর করলেন, ওটা একটু আচ্ছা, বলবেন? এটা দেখো, এইটা ব্যাপারটা কিছুই না। ব্যাপারটা যেটা করলাম সেটা হচ্ছে তোমার যে দেখো, তুমি ধরো একটা ফাংশন আছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস ধরো আলফা x, এরকম একটা জিনিস তুমি জাস্ট লিখছো, এখানে আলফাটা হচ্ছে গ্রেটার দ্যান 0, পজিটিভ কিছু একটা। ঠিক আছে, আচ্ছা, বাহ, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এরকম একটা, মানে যেখানে এনটা হচ্ছে তোমার 1 2 3 4 যা খুশি হতে পারে, তাহলে এই ধরনের যদি একটা ফাংশন থাকে, সেখানে দেখো এই প্রথম যে পার্টটা, এই পার্টটাকে বলছি আমি পলিনোমিয়াল পার্ট, মানে এটা পাওয়ার হিসেবে আছে। আর এই পার্টটা যেটা আছে সেটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল পার্ট। একটা পলিনোমিয়াল পার্ট আছে আর হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল পার্ট আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা পলিনোমিয়াল পার্ট, এটা হচ্ছে তোমার একটা এক্সপোনেনশিয়াল পার্ট। ঠিক আছে, আচ্ছা, এবারে তুমি দেখো যে যদি তোমার ধরো এক্সটা তোমার 0-র দিকে যায়, এক্সটা যদি 0-র দিকে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার এনটা কি হয়, সেটা 0-র দিকে যায়। ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্সটা কিসের দিকে যায়, না এক্স যদি 0 হয় এটা 1-এর দিকে যায়। কিন্তু ওয়াইটা কি হয়, ওয়াইটা কিন্তু তোমার বেসিক্যালি তোমার 0-র দিকে যায়। মানে যখন এক্সটা যখন তোমার 0-র কাছাকাছি যাবে, তখন এক্স এর পাওয়ারটা সেটা 0-র দিকে যাবে। কিন্তু এই যে পার্টটা ই টু দি পাওয়ার, এই এক্স 0 হয়ে গেলে ই টু দি পাওয়ার 0 মানে সে 1-এর দিকে যাবে, এই দুটো গুণ করলে কি হচ্ছে সেটা দেখো, ওয়াইটা তোমার 0-র দিকে যাচ্ছে। তাহলে এবারে দেখো যে দুটো টার্ম আছে, পলিনোমিয়াল পার্ট বলছে আমি 0-র দিকে যাব, এক্সপোনেনশিয়াল পার্ট বলছে 1-এর দিকে যাব, কিন্তু উত্তরটা কি হলো না 0-র দিকে গেল। তার মানে এক্স যখন ছোট, তখন এই ওভারঅল ফাংশনটা সেটা কি দিয়ে, মানে ওভারঅল নেচারটা কি দিয়ে গাইডেড হচ্ছে, না তোমার দেখো এই পলিনোমিয়াল পার্টটা দিয়ে গাইডেড হচ্ছে। আবার উল্টো দিকে যখন ধরো এক্সটা যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এন কি বলে যে আমি ইনফিনিটি হব, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স কি বলে, এবার আমি 0 হব, কারণ ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0। কিন্তু ওভারঅল উত্তরটা কত হয়, না উত্তরটা তোমার আবার সেই 0-র দিকে যায়। তাহলে বোঝার চেষ্টা করো যে এক্স যদি খুব বড় হয়, তখন আলটিমেট যে রেজাল্টেন্ট ফাংশনটা কি হবে সেটা কন্ট্রোল করছে কে, এক্সপোনেনশিয়াল পার্টটা। তাহলে এই এক্সপোনেনশিয়াল পার্টটা সেই তোমার বেসিক্যালি কন্ট্রোল করছে ওভারঅল জিনিসটা কি হবে।
আর যখন এক্সটা তোমার টেন্স টু 0, তখন এ বলছে আমি 1 এর দিকে যাব, কিন্তু এ বলছে আমি 0 এর দিকে যাবো, কিন্তু ওভারঅল জিনিসটা 0 এর দিকেই গেল। অর্থাৎ ওভারঅল ফাংশনের নেচারটা কে কন্ট্রোল করছে, সেটা হচ্ছে তোমার পলিনোমিয়াল পার্টটা। সেই জন্যই বলা হয় যদি একটা পলিনোমিয়াল এবং এক্সপোনেনশিয়াল পার্ট থাকে, তাহলে তোমার পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করবে যখন এক্সটা ছোট, আর এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে যখন এক্সটা বড়। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো ঠিকঠাক তো আছে, ঠিক আছে, তো আমি আরেকটু ঠিক করে দিই। সেটা হচ্ছে গিয়ে এবারে তুমি যে রো ল্যামডাটাকে লিখেছো, সেটা হচ্ছে a বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি। আমি বলছি যে লেট 1 বাই ল্যামডা ইকুয়াল টু তোমার এক্স। তা যদি হয় তাহলে রো ল্যামডাটা এখন রো এক্স বলে দিলাম, সেটা কত হবে? এখানে কনস্ট্যান্ট যা আছে সেই কনস্ট্যান্টগুলোর একটু গুরুত্ব দিতে হবে না। তাহলে এটা 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5টা মানে এক্স টু দি পাওয়ার 5 এর মতো দেখতে হয়ে গেল, আর এটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স এর মতো দেখতে হয়ে গেল। দেখো এই যেমন এখানে লিখেছি না, একটা হচ্ছে তোমার পলিনোমিয়াল পার্ট, এক্সপোনেনশিয়াল পার্ট, দেখো এখানেও তাই বেসিক্যালি একটা পলিনোমিয়াল পার্ট, এক্সপোনেনশিয়াল পার্ট চলে এসেছে। তাহলে এবারে কথা হচ্ছে যে যখন তোমার এক্স ইজ স্মল, তখন রো এক্সটা কার মতো যাবে? যাবে তোমার পলিনোমিয়াল পার্টের মতো। আর যখন এক্স ইজ হাই বা লং, মানে এক্স ইজ লার্জ, রাদার এক্স যদি খুব লার্জ হয়ে যায়, তাহলে কার মতো যাবে না এক্সপোনেনশিয়াল পার্টের মতো। তখন রো এক্সটা কেমন করে যাবে? যাবে বেসিক্যালি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স এর মতো। আচ্ছা, এবারে যেহেতু 1 বাই ল্যামডাটা তোমার এক্স, তার এক্স স্মল মানে কি? ল্যামডাটা হচ্ছে লং, আর এক্স লার্জ মানে কি? সেটা ইনভার্স রিলেশন, মানে হচ্ছে তোমার ল্যামডা ইজ শর্ট। ল্যামডা ইজ শর্ট, তার মানে ল্যামডা যখন লং, তখন রো ল্যামডাটা যাচ্ছে কেমন করে? এস টু দি পাওয়ার 5 এর মতো, অর্থাৎ 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এর মতো। আর যখন ল্যামডাটা শর্ট, তখন রো ল্যামডাটা কেমন করে যাচ্ছে না ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স এর মতো, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস ওই তোমার ওই যেটা যেভাবে আছে আর কি, মানে বি বাই ল্যামডা টি এর মতো। এইটা বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ, আছে। এবারে আমি সেটাই জাস্ট এখানে বলেছি। এখানে দেখো ওই যে লং ল্যামডা রিজিয়ানটা এটা এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এর মতো যাচ্ছে, আর শর্ট ল্যামডা রিজিয়ানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি এর মতো যাচ্ছে। তাহলে আমি জাস্ট ওভারঅল ফাংশনটা কমপ্লিকেটেড দেখতে বলে এই ফাংশনটাকে দেখে তার ওভারঅল ছবিটা কেমন হবে তুমি জাস্ট বলতে পারো না, সেখানে আমি একটা অ্যাসিমটোটিক ছবিটাকে আঁকলাম। অ্যাসিমটোটিক ছবি মানে হচ্ছে জাস্ট তোমার শর্ট ল্যামডাতে দেখে নিলাম, লং ল্যামডাতে দেখে নিলাম, তারপরে যেটা একটা স্মুথ ফাংশন যদি হয়, তাহলে মাঝেরটাকে মোটামুটি ভাবে আমার ইনটিউশন দিয়ে ভরিয়ে দিলাম। সেইটাকে এখানে করা হয়েছে। ঠিক আছে তো? আর কারো কিছু অসুবিধা আছে? আর কারো অসুবিধা আছে? আমি একটু এগোবো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবারে যে রেজাল্ট গুলোকে পাওয়া গেছে সেই রেজাল্ট গুলোকে এবারে থিওরিটিক্যালি এক্সপ্লেন করা হবে। তাহলে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন। আচ্ছা, প্রথম যে এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা হয়েছিল সেটা হচ্ছে ক্লাসিক্যাল এক্সপ্লেনেশন। মানে ক্লাসিক্যাল এক্সপ্লেনেশন তো মানে পুরোটা দেওয়া যাবে না, ক্লাসিক্যাল অ্যাটেম্প্ট বলা ভালো। ক্লাসিক্যাল অ্যাটেম্প্ট। ক্লাসিক্যাল অ্যাটেম্প্ট, এই ক্লাসিক্যাল অ্যাটেম্পটা নিয়েছিলেন হচ্ছে র্যালে এবং জিন্স। র্যালে এবং জিন্স এরা 1900 সালের জুন মাসে। আচ্ছা, র্যালে জিন্স ব্যাপারটাকে কিরকম করে ভাবছেন? আচ্ছা, র্যালে জিন্স যেটা ভাবছেন যে এই যে সকাল আমি ব্ল্যাক বডিটাকে কনসিডার করছি, হ্যাঁ, সেই ব্ল্যাক বডিটা একটা মেটেরিয়ালের তৈরি, তো এবারে সেটা সলিড মেটেরিয়াল। এবার সলিড মেটেরিয়াল যদি হয় তাহলে সেক্ষেত্রে যে অ্যাটমসগুলো বা মলিকুলসগুলো আছে তার কোনো ট্রান্সলেশন বা রোটেশনাল মোশন হবে না, যা হবে পুরোটাই তার হচ্ছে ভাইব্রেশনাল মোশন। আমরা যেটা দাঁড়াচ্ছে যে র্যালে এবং জিন্স যেটা ভাবলেন যেটা হচ্ছে এই যে সকাল একটা ব্ল্যাক বডি যে মেটেরিয়ালের তৈরি, সেই মেটেরিয়ালটা সে জাস্ট
তার মানে সেটা ফিক্সড মেটেরিয়াল বলে তার কোনো ট্রান্সলেশন বা রোটেশনাল মোশন নেই, শুধুমাত্র তার ভাইব্রেশনাল মোশন থাকতে পারে। তার মানে জাস্ট সিম্পলি জাস্ট একটা ব্ল্যাক বডি ইজ নাথিং বাট এ কালেকশন অফ অসিলেটর। আপনি কি এটা ভাবছেন যে একটা ব্ল্যাক বডি ইজ এ কালেকশন অফ ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক oscillator, হ্যাঁ, ব্ল্যাক বডি ইজ এ কালেকশন অফ ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর। ঠিক আছে, মানে কেন সিম্পল হারমোনিক অসিলেটর তিনি ধরে নিচ্ছেন, কারণ আবার বলছে যে একটা ব্ল্যাক বডি যে তৈরি হয়েছে একটা মেটেরিয়াল দিয়ে, সেই মেটেরিয়ালটা সে তার কোনো ট্রান্সফার মোশন নেই, রোটেশনাল মোশন নেই, সে শুধুমাত্র করতে পারে কি তার ইকুইলিব্রিয়াম পজিশন রেসপেক্টে ভাইব্রেট করতে পারে। তাহলে একটা ব্ল্যাক বডি ধরো, হ্যাঁ, একটা মেটেরিয়ালের তৈরি, হ্যাঁ, এবারে সেখানে কি হচ্ছে, একটা ক্রিস্টাল স্ট্রাকচার আছে, তো ক্রিস্টাল স্ট্রাকচারে এই বিভিন্ন পয়েন্টে তোমার অ্যাটমগুলো বসানো আছে, হ্যাঁ, এবারে সেই অ্যাটমগুলো যেহেতু একটা একটা জালের মতো আটকে আছে, সে হচ্ছে এই ইকুইলিব্রিয়াম পজিশন যেটা, সেই ইকুইলিব্রিয়াম পজিশন স্টার অ্যাবাউটে জাস্ট শুধু সে ভাইব্রেট করতে পারে, আর কিছু করতে পারে না। এবারে দেখা যায় যে এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা এত কম হয়, তুমি তাকে সিম্পল হারমোনিক অসিলেটর হিসেবে অ্যাজিউম করে নিতে পারো, এবং এই অসিলেটরগুলো তোমার বেসিক্যালি ক্লাসিক্যাল অসিলেটর। তাহলে ব্ল্যাক বডি ইজ এ কালেকশন অফ ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর। আচ্ছা, এবারে তাহলে দুটো জিনিস তোমার দরকার পড়ছে, যে একটা ক্লাসিক্যাল সিম্পল মানে ব্ল্যাক বডি যদি কালেকশন অফ ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর হয়, তাহলে তুমি পার ইউনিট ভলিউমে উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ এনার্জি কন্টেন্ট যদি তোমাকে জানতে হয়, তোমাকে কি করতে হবে না, ওই গিভেন ভলিউমে উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ তোমাকে জাস্ট নাম্বার অফ অসিলেটর ক্যালকুলেট করতে হবে, তাকে গুণ করতে হবে অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর দিয়ে। মানে আমি কি চাইছি, আমি বেসিক্যালি রো নিউ ডি নিউটাকে বের করতে চাই। রো নিউ ডি নিউ মানেটা কি না, মানে বেসিক্যালি এনার্জি কন্টেন্ট পার ইউনিট ভলিউম, এনার্জি পার ইউনিট ভলিউম, এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। এইটা হচ্ছে তোমাকে বের করতে হবে, তাই তো, এটা বের করতে হবে। আচ্ছা, এইটা বের করবো কি করে, তাহলে আমি প্রথমে যে কাজটাকে করি, যে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস, আর কি, এই যে এক একটা সিম্পল হারমোনিক অসিলেটরকে বলে এক একটা ভাইব্রেশনাল মোডস, নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম within the frequency range নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, এইটা সেটাকে আমি নাম দিচ্ছি ধরো এন নিউ ডি নিউ সিম্বলিক্যালি। তাকে আমি গুণ করবো কি করে না, অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোড, মানে এক একটা সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য অ্যাভারেজ এনার্জি সেটাকে আমি জাস্ট গুণ করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। আচ্ছা, এবারে এই নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, সেটা র্যালে এবং জিন্স ক্যালকুলেট করলেন, এবং সেটা বেরোলো সেটা হচ্ছে এই যে 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউব ইন্টু ডি নিউ, এইটা বেরোলো, মানে এন নিউ ডি নিউ তার একটা এক্সপ্রেশন র্যালে এবং জিন্স বের করলেন, যেটা বেরোলো 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউব ইন্টু ডি নিউ। আচ্ছা, আর অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোড যদি এটা ক্লাসিক্যাল অসিলেটর হয়, ক্লাসিক্যাল অসিলেটরের জন্য এই অ্যাভারেজ এনার্জিটা জাস্ট তোমার বেরিয়ে যায় কেটি। এই কেটিটা কেন বেরোচ্ছে, কারণ ক্লাসিক্যাল অসিলেটর যেহেতু oscillators have continuous energy, ক্লাসিক্যাল অসিলেটর তোমার কন্টিনিউয়াস এনার্জি হয়, সেই জন্য কি করতে হয়, সে বেসিক্যালি ওবেজ ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল। তোমার ইকুইপার্টিশন প্রিন্সিপাল তুমি শিখেছিলে ফার্স্ট সেমিস্টারে গ্যাসে, তাহলে ওবেজ ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল। হ্যাঁ, ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল
তাহলে ক্লাসিক্যাল অসিলেটর হ্যাভ কন্টিনিউয়াস এনার্জি, এবং তার জন্য সে ক্লাসিক্যাল ইকুইপারেশন প্রিন্সিপাল ওবে করে। আর ক্লাসিক্যাল ইকুইপারেশন প্রিন্সিপাল ওবে যদি করে তাহলে অ্যাভারেজ এনার্জি, হ্যাঁ, যে কোনো হারমোনিক অসিলেটরের জন্য সেটা কত হয়, জাস্ট কেটি হয়, যেখানে কে হচ্ছে তোমার বোলজম্যান কনস্ট্যান্ট। তা তুমি এটাকে জাস্ট গুণ করে দাও 8π/kT বাই সি কিউব ইন্টু নিউ স্কোয়ার ডি নিউ, সেইটা হয়ে গেল তোমার রো নিউ ডি নিউ এর এক্সপ্রেশন। তাহলে এই যে ফর্মুলাটা বেরোলো সেটাই হচ্ছে তোমার র্যালে-জিন্স ফর্মুলা, র্যালে-জিন্স ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। তাহলে দেখো, তাহলে র্যালে-জিন্সের মানে তার যে ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা ডিরাইভ করার বেসিসটা কি, তিনি প্রথমে যেটা বলছেন সেটা হচ্ছে এই যে একটা ব্ল্যাক বডি একটা মেটেরিয়ালের তৈরি, তো মেটেরিয়ালগুলো ধরে নাও একটা ক্রিস্টালাইন সলিড, যেক্ষেত্রে অ্যাটমসগুলো তার কোনো ট্রান্সলেশনাল বা রোটেশনাল মোশন নেই, সে তার ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে শুধুমাত্র ভাইব্রেট করতে পারে। এবারে সেই যে ভাইব্রেশন তারাই বেসিক্যালি এনার্জিতে কন্ট্রিবিউট করছে। আচ্ছা, এবারে তাহলে তোমাকে যদি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ এনার্জি কন্টেন্ট যেটা সেটা তোমাকে বের করতে বলে, তাহলে তোমাকে কি করতে হবে না, পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, তার মধ্যে কতগুলো এরকম অসিলেটর আছে তোমাকে বের করতে হবে, তাকে তুমি পার অসিলেটর অ্যাভারেজ এনার্জি কত সেটা দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে তুমি এনার্জি কন্টেন্টটা পেয়ে যাচ্ছ। তাহলে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ তারা ক্যালকুলেট করলেন, সেটা বেরোলো 8π/নিউ² সি কিউব ইন্টু ডি নিউ, যেখানে তোমার নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন আর সিটা হচ্ছে স্পিড অফ লাইট। আর অ্যাভারেজ এনার্জি যেহেতু অসিলেটরগুলো ক্লাসিক্যাল অসিলেটর ধরে নিয়েছেন, তার এনার্জিগুলো কন্টিনিউয়াস, তারা ক্লাসিক্যাল ইকুইপারেশন প্রিন্সিপাল ওবে করে, সেখানে অ্যাভারেজ এনার্জি অটোমেটিক্যালি কেটি বেরোবে, এবং সেখান থেকে রো নিউ ডি নিউ সমান 8π/KT/সি কিউব নিউ স্কোয়ার ডি নিউ বেরিয়ে গেল। এটাই হচ্ছে র্যালে-জিন্স ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা, সেই ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা আমি যেটা ফ্রিকোয়েন্সির টার্মসে রেখেছি সেটাকে আমি ওয়েভলেন্থের টার্মসে লিখে ফেলতে পারি। কেমন করে দেখো, যে যেহেতু তোমার নিউটা হচ্ছে তোমার c/λ, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো ডি নিউটা হচ্ছে মাইনাস c/λ² ডি ল্যামডা। ঠিক আছে? তাহলে এবারে দেখো এই যে রো নিউ ডি নিউ যেটা ছিল হচ্ছে 8π/KT/সি কিউব নিউ স্কোয়ার ডি নিউ, এটাকে আমি কি লিখবো, ডান দিকটা প্রথমে দেখো 8π/KT/সি কিউব হলো নিউ স্কোয়ারের জায়গায় তুমি কি বসাবে না, নিউ স্কোয়ারের জায়গায় বসাবে c/λ, তার স্কোয়ার তুমি বসাচ্ছ, আর ডি নিউ জায়গায় কি বসাচ্ছ মাইনাস c/λ² ডি ল্যামডা, এটা তুমি বসাচ্ছ। আর এই দিকে তুমি বসাচ্ছ রো ল্যামডা ডি ল্যামডা, এইটা আমি একটা মাইনাস সাইন এখানে দিচ্ছি কেন, কারণ দেখো জাস্ট সিম্পলি যা বোঝার চেষ্টা করো। আচ্ছা, বা এইখানে মাইনাস না দিলেও হবে, পরে মাইনাসটাকে হটিয়ে দিলেও তোমার একই রকম হবে। হ্যাঁ, মানে বেসিক্যালি আমি এই বাঁদিকের যে কোয়ান্টিটিটা সেটা বেসিক্যালি কি হচ্ছে, যে বলে দিচ্ছে যে ফ্রিকোয়েন্সি বাড়লে রো নিউটা বাড়ে। দেখো এখানে নিউ স্কোয়ার আছে, তো ফ্রিকোয়েন্সি বাড়লে তোমার রো নিউটা বাড়বে। আর যেহেতু নিউ এবং ল্যামডা তারা ইনভার্সলি রিলেটেড, তার মানে কি হবে, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়া মানে ওয়েভলেন্থ কমা, মানে বেসিক্যালি মানে ওয়েভলেন্থ বাড়ালে তোমার এনার্জি ডেন্সিটি অ্যাকচুয়ালি কমবে, বা ওয়েভলেন্থ কমালে হচ্ছে এনার্জি ডেন্সিটি বাড়বে। তার মানে এই বাঁদিকের জিনিসটা যা সাইন হবে, এই দিকের জিনিসটা কিন্তু তার অপোজিট সাইন হবে। হ্যাঁ, তো সেখান থেকে তুমি জাস্ট এই রো ল্যামডা ডি ল্যামডাটাকে ক্যালকুলেট করে নিতে পারো। আর এখানে মাইনাস সাইনটা কেন, যে এখানে ফ্রিকোয়েন্সি বাড়ালে এনার্জি ডেন্সিটিটা বাড়ে, এখানে কিন্তু ওয়েভলেন্থ কমালে এনার্জি ডেন্সিটিটা কমে, অর্থাৎ ডি ল্যামডার মধ্যে একটা ইনট্রিনসিক মাইনাস সাইন আছে আর কি। সেই জন্য আমি প্রথমে একটা মাইনাস সাইন লিখে দিই, অথবা অনেক বইয়ে এরকম করে যে মাইনাসটা প্রথমে দিল না, এইটা এইভাবে লিখলে একটা মাইনাস সাইন চলে এলো, জাস্ট বললো মাইনাস সাইনটা আমি ইগনোর করছি, কারণ মাইনাস সাইনটা এটা অনলি ইমপ্লাই করছে যে এক্ষেত্রে ওয়েভলেন্থ বাড়ালে এনার্জি ডেন্সিটিটা কমে, সেই জন্য। তাহলে রো ল্যামডা ডি ল্যামডাটাকে আমি এখন লিখতে পারি এইরকম ভাবে 8π/KT, দেখো এই যে সি স্কোয়ার সি মিলে সি কিউব কেটে চলে গেল, ল্যামডা স্কোয়ার মিলে হচ্ছে λ⁴ হয়ে গেল, কিন্তু ডি ল্যামডা হয়ে গেল। তার মানে এটাও হচ্ছে তোমার সেই র্যালে-জিন্স ফর্মুলা, এটা হচ্ছে ইন টার্মস অফ জাস্ট ওয়েভলেন্থ। এটা হচ্ছে তোমার ওই র্যালে-জিন্স ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে ইন টার্মস অফ ওয়েভলেন্থ।
ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইন টার্মস অফ ওয়েভলেন্থ। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো তোমার এই যে র্যালে জিন্স ফর্মুলাটা তুমি পেলে, এইটা তোমার এক্সপেরিমেন্টাল সিনারিওটাকে কতটাকে এক্সপ্লেন করতে পারছে, জাস্ট কতটা এক্সপ্লেন করতে পারছে সেইটা বেশি কিছু দেখার দরকার নেই। তুমি জাস্ট মূল যে ছবিটা, টেম্পারেচারটাকে ফিক্স রেখে তুমি রো নিউটাকে নিউ রেসপেক্টে প্লটটাকে করো, তাহলেই বুঝতে পারবে। দেখো এখানে কি আছে না, ডি নিউ বাদ চলে গেলে রো নিউটা হচ্ছে নিউ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। অর্থাৎ তোমার দেখো এই ছবিটা তোমার বেসিক্যালি একটা প্যারাবোলা এই টাইপের দেখতে হবে। এইটাই হচ্ছে তোমার দেখো র্যালে জিন্স ফর্মুলা থেকে যে ছবিটা পাওয়া যাবে সেটা হচ্ছে এইটা। কারণ এটা কি মানে যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার টাইপের একটা প্যারাবোলিক ছবি এটা। বা কেউ যদি ওয়েভলেন্থের টার্মসে ছবিটা আঁকে, কেমন ছবিটা পাবে, রো ল্যামডা ভার্সেস ল্যামডা যদি ছবিটাকে আঁকে জাস্ট সিম্পলি সে এই ধরনের একটা ছবি পাবে। ওটা কেমন দেখতে দেখো, জাস্ট 1/λ⁴ টাইপের ছবি, মানে y = 1/x⁴ এই টাইপের ছবি, তাহলে এই ধরনের ছবি পাচ্ছে। সেটা হচ্ছে এটা র্যালে জিন্স ফর্মুলা থেকে। তাহলে তুমি যদি র্যালে জিন্স ফর্মুলাটাকে গ্রাফিক্যালি এক্সপ্লেন করো তাহলে ছবিটা দেখো এই ধরনের দেখতে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা কেমন হওয়া উচিত না, এই ছবিটা হওয়া উচিত হচ্ছে এই প্রথম দিকটা এইরকম ভাবে গেল বটে, গিয়ে কিন্তু একটা ম্যাক্সিমামে গিয়ে তারপর এটা কিন্তু তোমার কমা উচিত। এক্সপেরিমেন্টাল ছবিটা সেরকমই ছিল, বা এই পার্টিকুলার কাছে এইরকম ভাবে গেল বটে, এবার যেতে যেতে কিন্তু একটা সময়ের পরে কিন্তু জিনিসটা তোমার কমা উচিত এইটা। তাহলে এইটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল ছবিটা এই ধরনের হওয়া উচিত, এক্সপেরিমেন্টাল ছবিটা হচ্ছে এই ধরনের হওয়া উচিত। কিন্তু তুমি কি দেখতে পেলে যে র্যালে জিন্স ফর্মুলা জাস্ট লো ফ্রিকোয়েন্সি রিজিয়নটা বা লং ওয়েভলেন্থ রিজিয়নটা কারেক্টলি এক্সপ্লেন করতে পারছে, কিন্তু যখনই ফ্রিকোয়েন্সিটা বেশি হয়ে যাচ্ছে বা ওয়েভলেন্থটা যথেষ্ট শর্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু আর র্যালে জিন্স ফর্মুলা এক্সপেরিমেন্টাল সিনারিওটাকে এক্সপ্লেন করতে পারছে না। তাই যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি না, র্যালে জিন্স ফর্মুলা ক্যান এক্সপ্লেন the experimental curve only at very low frequency or long wavelength region. The র্যালে জিন্স formula can explain the experimental curve only at very low frequency or long wavelength region, but at high frequency or short wavelength region it fails, মানে এটা ফেল করলো, মানে এই থিওরিটা বেসিক্যালি তোমার ফেল করলো। ঠিক আছে, তাহলে এই যে ডিসক্রিপেন্সিটা বা ডিসএগ্রিমেন্টটা, ডিসএগ্রিমেন্ট of theoretical and experimental results at high frequency or short wavelength region is called এটাকে ঠিক করে দিই, এক্সপেরিমেন্টাল রেজাল্টস অ্যাট হাই ফ্রিকোয়েন্সি অর শর্ট ওয়েভলেন্থ রিজিয়ন, সেটাকে বলা হয় ইজ কল্ড আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। দিস ইজ দ্য আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো, মানে ভিজিবল রিজিয়ন মানে হচ্ছে তোমার বেসিক্যালি ফ্রিকোয়েন্সিটা কম, আর আল্ট্রাভায়োলেট রিজিয়ন মানে ফ্রিকোয়েন্সিটা বেশি। ভিজিবল রিজিয়নে মোটামুটিভাবে মিলে যায়, যখনই আল্ট্রাভায়োলেট রিজিয়নে ঢোকা হয় অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা জাস্ট বাড়ানো হয় বা ওয়েভলেন্থটাকে জাস্ট কমানো হয়, তখন তুমি দেখতে পাচ্ছ যে এই যে প্রথম দিকে থিওরিটিক্যাল রেজাল্টটা এক্সপেরিমেন্টের সঙ্গে মিল ছিল, কিন্তু যখনই তোমার ফ্রিকোয়েন্সিটা যথেষ্ট বেশি করে ফেললাম বা ওয়েভলেন্থে যথেষ্ট কম করে ফেললাম, তুমি দেখতে পাচ্ছ যে র্যালে জিন্স ফর্মুলা বা থিওরিটিক্যাল রেজাল্ট আর এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে মিলছে না। তাহলে এই যে সিরিয়াস ডিসএগ্রিমেন্টটা of the theoretical results and the experimental results, এইটাকেই বলা হবে তোমার আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। দিস ইজ দ্য আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। বোঝা গেল
যে ক্লাসিক্যাল থিওরি কিন্তু তোমার বেসিক্যালি ফেল করলো, মানে ক্লাসিক্যাল অ্যাটেম নেওয়া হলো এবং ক্লাসিক্যাল অ্যাটেমের উপর বেস করে তুমি জাস্ট এনার্জি মানে র্যালে-জীন্স ফর্মুলাটা ডিরাইভ করা হয়েছে এবং যে ফাইনাল রেজাল্টটা পাওয়া গেছে সেই রেজাল্টটা কিন্তু তোমার এক্সপেরিমেন্টাল সিনারিওটাকে মোটেই এক্সপ্লেন করতে পারছে না, মানে বাকি কোনো কিছুই তোমার এক্সপ্লেন করতে পারবে না, মানে ম্যাক্সিমা যেহেতু নেই, মানে প্রথম কথা হচ্ছে যে তুমি মানে কিছুই এক্সপ্লেন করতে পারবে না কেন, তার টেম্পারেচারকে তুমি ফিক্স করে দাও, তাহলে তোমার স্টিফেন বোলজম্যান ল কি বলবে যে টোটাল এনার্জি ডেনসিটি একটা ফিক্সড কিছু হবে যেটা হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4, কিন্তু তুমি এইখান থেকে কি দেখতে পাচ্ছ যে টেম্পারেচার একটা ফিক্স করে দিয়েছে, ফ্রিকোয়েন্সি বাড়লে এটা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, তাহলে এর আন্ডারে যে এরিয়াটা যেটা তোমার টোটাল এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করবে সেটা কনভার্জ করবে না, অর্থাৎ সেটা তোমার ডাইভার্জ করে যাচ্ছে, তাহলে এই যে ডাইভার্জেন্সটা আর কি সেটাই বেসিক্যালি তোমার আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে। আচ্ছা, ওটা একটা ম্যাক্সিমা দিয়ে গিয়ে তারপর কমছে, সেটা কখনো হচ্ছে না, বলে তুমি ল্যামডা ম্যাক্স পাবে না, অর্থাৎ ভিন ডিসপ্লেসমেন্ট ল স্যাটিসফাই করার কোনো গল্পই নাই, তার মানে তোমার সকল ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনে কোনো কিছু সে এক্সপ্লেন করতে পারছে না, শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সিতে বা লং ওয়েভলেন্থ রিজিয়নে তোমার এক্সপেরিমেন্টাল রেজাল্ট এবং থিওরিটিক্যাল রেজাল্টটা মোটামুটিভাবে তোমার মিলে যাচ্ছে। তাহলে এই দেখো প্রথম একটা অবজারভেশন, যে অবজারভেশনে তুমি অ্যাকচুয়ালি ওই ক্লাসিক্যাল থিওরি যে ফেল করলো সেটা তুমি প্রথম দেখতে পেলে, মানে আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে তোমার অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল থিওরিটা ফেল করছে সেটা তুমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। তো ক্লাসিক্যাল থিওরি ফেল করে গেল, মানে আমি ওই যে বাকি যে কাজগুলো বললাম এগুলো একটুখানি নিজেরা করে দেখে নিতে পারো, যে তুমি যদি ধরো এই টোটাল এনার্জি ডেনসিটি ক্যালকুলেট করো, টোটাল এনার্জি ডেনসিটি এবার তুমি আশা করছো এটা টি এর ফাংশন হবে, এটা তোমাকে করতে হবে কত রো নিউ ডি নিউ, ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে 8 পাই কেটি বাই সি কিউব একটা নিউ স্কোয়ার ডি নিউ, এই পার্টটা তুমি ইন্টিগ্রেট করছো 0 থেকে ইনফিনিটি অবধি, তাহলে হয়ে গেল কত 8 পাই কেটি বাই সি কিউব, এটা নিউ কিউব বাই 3, তার লিমিটটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি অবধি, লিমিটটাকে বসালে কি হচ্ছে এটা তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে এটা দাঁড়াচ্ছে যে টোটাল এনার্জি ডেনসিটি ডাইভার্জেস, কিন্তু বাট অ্যাকর্ডিং টু স্টিফেন বোলজম্যান ল, this should converge when temperature is finite। তোমার অ্যাকচুয়ালি কি হওয়া উচিত ছিল, টোটাল এনার্জি ডেনসিটি হওয়া উচিত ছিল a to the power 4, এর একটা ফাইনাইট ভ্যালু আছে, তার টেম্পারেচার যদি ফাইনাইট হয় তাই এনার্জি একটা ফিক্সড ভ্যালু বেরোনো উচিত ছিল, হ্যাঁ তোমার দেখো এখানে কিন্তু এটা ডাইভার্জ করে যাচ্ছে, তার মানে স্টিফেন বোলজম্যান লটাও সে স্যাটিসফাই করছে না। আচ্ছা, এবারে যেহেতু রো ল্যামডা ভার্সেস ল্যামডা প্লট ডাজ নট পাস টু এ ম্যাক্সিমাম, কোনো ম্যাক্সিমাতে যাচ্ছেই না, তো ছবিটা তুমি দেখতেই পাচ্ছ, তো এটা কি হচ্ছে, এটা তো বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, কোনো একটা ম্যাক্সিমাতে কিন্তু যাচ্ছেই না, হ্যাঁ তাহলে ডাজ নট পাস টু এ ম্যাক্সিমাম, উই ক্যানট গেট ল্যামডা ম্যাক্স, আমরা ল্যামডা ম্যাক্স পেতে পারি না, আর তার সঙ্গে যেটা ভিন ডিসপ্লেসমেন্ট ল ক্যানট বি স্যাটিসফাইড, মানে ভিন ডিসপ্লেসমেন্ট ল যেটা টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট সেটা স্যাটিসফাইড হওয়ার কোনো কোশ্চেনই নেই, তার মানে যেটা বেসিক্যালি ক্লাসিক্যাল থিওরি ফেল করলো, এটা হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে বোঝা গেল। তাহলে ক্লাসিক্যাল থিওরি যদি ফেল করে যায় তাহলে উপায়টা কি, উপায় হচ্ছে যে ক্লাসিক্যাল থিওরিতে আর কিছু হবে না, এবার তোমাকে উপায় খুঁজে বের করতে হবে ওয়ে আউটটা কি, এই ওয়ে আউটটাই হচ্ছে তোমার 1900 সালে তোমার সেই রেসপেক্টে 14ই ডিসেম্বর এইটা বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি একটা রেভলিউশনারি আইডিয়া নিয়ে চলে এলেন, তিনি এই প্রথম হচ্ছে যে এনার্জিটা ডিসক্রিট অর কোয়ান্টাইজড, হ্যাঁ এই কনসেপ্টটা প্রথম নিয়ে চলে এলেন আর কি, তিনি যেটা বলছেন যে একটা অসিলেটর তার এনার্জিটা বেসিক্যালি এইচ নিউ একটা মিনিমাম ভ্যালু, তার বেসিক্যালি ইন্টিগ্রাল মাল্টিপল হবে উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট, হ্যাঁ তাহলে সেইখান থেকে তিনি যে অসিলেটরগুলো কনসিডার করলেন, এই অসিলেটরগুলো আর কোয়ান্টাম অসিলেটর, হ্যাঁ
এই অসিলেটরগুলো কোয়ান্টাম অসিলেটর, এবং কোয়ান্টাম অসিলেটর হলে তার অ্যাভারেজ এনার্জিটা আর কেটি হবে না, তার বদলে অ্যাভারেজ এনার্জিটা সেটা বেসিক্যালি ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করবে, এবং সেটা হয়ে যাবে এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1, এরকম একটা অ্যাভারেজ এনার্জি বেরোবে। এবং সেইখান থেকে তুমি যদি রো নিউ ডি নিউটাকে ক্যালকুলেট করো, তাহলে কিন্তু এইটা তোমার এক্সপেরিমেন্টাল যে মানে যে যে কার্ভটা, সেই কার্ভকে ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারবে। তাহলে এই কাজটা অনেকটা বড় কাজ, সেটা আমরা আজকে আর করবো না, আজকে আমাদের সময় মোটামুটি ভাবে হয়ে গেছে, এটা আমরা নেক্সট দিনে করবো। তাহলে আমরা পরের দিনে বেসিক্যালি এই জায়গা থেকে শুরু করবো যে ক্লাসিক্যাল থিওরি ফেল করেছে। তাহলে চলো ক্লাসিক্যাল থিওরি যদি ফেল করে থাকে, তাহলে আমরা কেমন করে ওটাকে এক্সপ্লেন করতে পারি আর কি। মানে প্রচুর ক্লাসিক্যাল অ্যাটেম্প নেওয়া হয়েছিল, সেটা দিয়ে আর সম্ভব হয়নি। পরে ওই বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি একটা রেভলিউশনারি অ্যাজাম্পশন নিয়ে এলেন, সেটা হচ্ছে এই যে এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজ। তা যদি হয় তাহলে আর ক্লাসিক্যাল ইকুইপারেশন প্রিন্সিপাল ওবেড হবে না, সেখানে অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর সেটা কেটি হবে না, তার বদলে একটা অন্য কিছু হবে। তো সেই অন্য কিছু যেটা হবে সেইটাকে যদি কাজে লাগানো হয়, তাহলে তুমি দেখতে পাবে যে এই যে মানে তুমি এখন রো নিউ ডি নিউ, এইটা এই যে এন নিউ ডি নিউ, তাকে তো অ্যাভারেজ এনার্জি দিয়ে গুণ করতে হবে। এইটাকে যদি তুমি 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউ ডি নিউ অলরেডি ছিল, তার সঙ্গে তুমি এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1 তুমি এটাকে কাজে লাগাও, তাহলে তুমি দেখো 8 পাই এইচ নিউ কিউব বাই সি কিউব ইন্টু ডি নিউ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1, এইটা হচ্ছে তোমার রো নিউ ডি নিউ হয়ে যাবে। এবং এটাই হচ্ছে তোমার মানে প্ল্যাঙ্কসের যে ফর্মুলা অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ফর্মুলা। তাহলে প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। তাহলে এই যে লাস্ট পাতায় আমি যেটা লিখলাম, তাহলে পরের দিনে আমাকে সারা ক্লাসটা ধরে, মানে নেক্সট ক্লাসটাও ব্ল্যাক বডির উপরেই থাকবে, মানে পরের ক্লাসটা জুড়ে আমাকে বেসিক্যালি এই যে রেভলিউশনের অ্যাজাম্পশনটাকে নেওয়া হচ্ছে, তাহলে সেইটা নিয়ে প্রচুর কথাবার্তা বিরোধ এইসব থাকবে, সেগুলোকে দেখার দরকার আছে। তারপরে হচ্ছে যদি এনার্জিটা এরকম ডিসক্রিট বা কোয়ান্টাইজড হয়, সেইখান থেকে তুমি কেমন করে অ্যাভারেজ এনার্জিটাকে ক্যালকুলেট করে এটা বের করলে সেটা তোমাকে করতে হবে। করার পরে হচ্ছে তুমি প্ল্যাঙ্কের ফর্মুলাটা পেয়ে যাবে, এবং সেই প্ল্যাঙ্কের ফর্মুলাটা কেমন করে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনের সমস্ত ইম্পর্টেন্ট ফিচারগুলোকে এক্সপ্লেন করতে পারবে, সেই পার্টটা আমাদের নেক্সট দিন দেখতে হবে। তাহলে দেখো, তাহলে এখন পর্যন্ত আমি যেটা বলেছি সেটা তুমি বুঝতে পারলে কিনা, মানে মেন যে জায়গাটা, সেই মেন জায়গাটাকে বাদ দিয়ে তার ঠিক আগের পার্টটা আমরা আগে পর্যন্ত শেষ করলাম। তাহলে আমরা প্রথম থেকে কি পড়লাম, না আমি আবার একটুখানি সামারাইজ করে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে আমি গতদিন যেখান থেকে শুরু করেছিলাম, গতদিন আমি কিন্তু একটা সূত্র বেঁধে দিয়েছিলাম। সেটা হচ্ছে এই যে ঊনবিংশ শতাব্দীর শেষ 3 দশক ধরে মানুষ কতগুলো ঘটনা দেখেছে, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। তাহলে প্রথম সেখান থেকে একটা কোশ্চেন্স আমরা বলেছিলাম, সেটা হচ্ছে কি সেই ঘটনা যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে এক্সপ্লেন করা যায় না। তার মধ্যে প্রথম ঘটনাটা আমরা বলেছিলাম যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন একটা ঘটনা, যেটাকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা যায় না। তাহলে সেই ঘটনাটাকে আজকে আমরা শুরু করলাম, মানে ইনিশিয়েট করলাম, সবটা শেষ করিনি, পরের দিন এটা কন্টিনিউয়েশন হবে। সেটা হচ্ছে এই যে তোমার একটা আদর্শ কৃষ্ণ বস্তু, এটা পারফেক্টলি ব্ল্যাক বডি, পারফেক্ট ব্ল্যাক বডি 100% ব্ল্যাক বডি অ্যাকচুয়ালি পাওয়া যায় না, কিন্তু এরকম বডি তৈরি করা সম্ভব যেখানে তোমার একটা মেটালিক কন্টেনার, যেখানে ভেতরটা রাফ সারফেস এবং সেটাকে কোনো একটা কালো কিছু দিয়ে তোমার কোট করে দেওয়া হয়েছে, বাইরে শাইনিং সারফেস, সেখানে কোনো একটা লাইট যা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সে বেরোনোর জায়গা পাচ্ছে না বলে বারবার রিফ্লেকশন হয়ে গিয়ে পুরোটাই অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এবং সেই বডিটাকে যদি তুমি গরম করো, তাহলে সে দেখবে সব ফ্রিকোয়েন্সির লাইট যেমন অ্যাবজর্ব করে নিল, সেই সমস্ত ফ্রিকোয়েন্সির লাইট সে এমিটও করতে পারে আর কি। এবার সেই যে একটা বডি, সে যে রেডিয়েশন এমিট করছে, যে রেডিয়েশনটা বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটাকে তুমি ব্ল্যাক বডি রেডিয়েশন নাম দিচ্ছ, সেইটা 3টে ইম্পর্টেন্ট ফিচার্স দিচ্ছে। সেই 3টে ইম্পর্টেন্ট ফিচার্স আমরা জাস্ট বেসিক্যালি এক্সপ্লেন করেছি, এবং এই 3টে ইম্পর্টেন্ট ফিচার কতগুলো এম্পিরিক্যাল ল বা এক্সপেরিমেন্টাল ল, তার বেসিক্যালি সামারাইজ করে করা। সেই এম্পিরিক্যাল লগুলো আমি হিস্টোরিক্যালি বলেছি মোটামুটিভাবে ইয়ারটাকে মেনটেন করে। তারপর আমরা ওই যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনসগুলোকে পাওয়া গিয়েছিল, সেইটাকে থিওরিটিক্যালি এক্সপ্লেন করার জন্য ক্লাসিক্যাল যে এক্সপ্লেনেশন, সেটা হচ্ছে র্যালে-জিন্সের যে ফর্মুলা, সেই র্যালে-জিন্সের ফর্মুলা আমরা কেমন করে ডিরাইভ করা হচ্ছে তার একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করলাম। যে ইকুয়েশনটা বেরোলো, সেই ইকুয়েশনটা যে এক্সপেরিমেন্টাল কার্ভটাকে এক্সপ্লেন করতে পারছে না, আমি সেই পর্যন্ত দেখলাম। এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, ঠিক আছে ক্লাসিক্যাল থিওরিতে ফেল করলো, তাহলে আমাকে অ্যাকচুয়ালি কেমন করে জিনিসটাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের পরের দিনের ক্লাস।
আজকে আমরা এখানেই শেষ করছি। এন্ড অফ লেকচার।